দেওয়াল থেকে ঝুলে থাকা সেই কালো প্রাণহীন কেবেলটা স্রেফ একটা তার ছিল না। ওটা ছিল আমার ধৈর্যের, আমার সহনশীলতার আর আমার নীরবতার শেষ প্রান্ত, যা সেদিন চিরতরে ভেঙে গিয়েছিল। আমার নাম সুনিতা দেশপাণ্ডে, বয়স ৬৫ বছর। আমি পুনের এক প্রতিষ্ঠিত কলেজের লাইব্রেরি থেকে অবসর নেওয়া একজন লাইব্রেরিয়ান এবং এই ৪ দেওয়ালের, এই ছাদের আর এই জমির একমাত্র মালকিন। কিন্তু আমার পুত্রবধূ কাব্যর মনে হয় যে আমি স্রেফ একটা আসবাবপত্র, এমন একটা পুরনো সোফা যা ঘরের কোণে পড়ে থাকে, জায়গা দখল করে, আর যাকে ফেলে দিতেও লজ্জা লাগে, আবার রাখতেও দমবন্ধ লাগে। কিন্তু সে একটা ছোট কথা ভুলে গিয়েছিল, যে বিদ্যুতের তারটাকে সে নিজের মেজাজ দেখিয়ে টেনে ছিঁড়েছিল, সেই বিদ্যুতের বিল গত ৪০ বছর ধরে আমিই দিয়ে আসছি। কেউ আপনাকে এই দিনটার জন্য প্রস্তুত করে না। কোনো মাই তার সন্তানকে বড় করার সময় এটা ভাবে না যে একদিন এমন আসবে যখন সে নিজেরই বানানো ঘরে একজন অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যাবে। এই উপলব্ধিটা ধীরে ধীরে হয়, যেমন উইপোকা কাঠকে ভিতর থেকে ফোকলা করে দেয়। প্রথমে আপনার মতামত নেওয়া বন্ধ হয়, তারপর আপনার পছন্দের খাবার রান্না হয় না, তারপর আপনার ঘরের আসবাবপত্র বদলে ফেলা হয়, এবং শেষে আপনার উপস্থিতিটাই বিরক্তিকর মনে হতে থাকে। সেদিনও সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। পুনের সেই দুপুর ছিল, বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আর বাতাসে ভেজা মাটির গন্ধ ছিল। ঘড়িতে বিকেল ৪টে বাজছিল। এটা আমার সময় ছিল, আমার নিজের সময়। আমি আমার পুরনো আরামদায়ক সোফায় বসেছিলাম। আমার হাঁটুর ওপর একটা হালকা সুতির চাদর ছিল, আর হাতে ছিল আদা চায়ের কাপ। টিভিতে আমার প্রিয় পুরনো ধারাবাহিক চলছিল। ওটা কোনো খুব আধুনিক শো ছিল না, স্রেফ একটা সাধারণ গল্প যা আমাকে আমার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিত। ঘর শান্ত ছিল। ৪০ বছর ধরে লাইব্রেরির নিস্তব্ধতায় কাজ করার কারণে আমার কান খুব সজাগ হয়ে গিয়েছিল। আমি পাতার উল্টানোর শব্দ শুনে বলে দিতে পারতাম যে ছাত্রটা পড়ছে নাকি স্রেফ সময় নষ্ট করছে। তাই যখন মূল দরজায় চাবি ঘোরানোর শব্দ হল, আমি সতর্ক হয়ে গেলাম। তারপর সেই আওয়াজটা এলো যাকে আমি গত ২ বছর ধরে ঘৃণা করতে শুরু করেছি। উঁচু হিলের স্যান্ডেলের টকটক শব্দ, যা আমাদের ঘরের পুরনো কাঠের মেঝেতে কোনো হাতুড়ির মতো বাজছিল। ওটা কাব্য ছিল, আমার পুত্রবধূ। এমন এক মহিলা যে হাঁটে এমনভাবে যেন জমি তার কাছে ঋণী, আর কথা বলে এমনভাবে যেন তার গলায় লাউডস্পিকার ফিট করা আছে। সে ঝড়ের মতো ভিতরে এলো। সবসময়ের মতো সে আমাকে দেখল, কিন্তু নামাস্তে বা হ্যালো বলা জরুরি মনে করল না। তার কাছে সৌজন্য বিনিময় করা মানে সময়ের অপচয়, বিশেষ করে সেই মানুষের সাথে যে তার সোশ্যাল স্ট্যাটাসে কোনো মূল্য যোগ করে না। সে সোজাসুজি টিভির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সে স্ক্রিনটা আটকে দিল, ঠিক সেই মুহূর্তে যখন গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ চলছিল। তার ছায়া আমার মুখ ঢেকে দিল। পুরো ঘরে তার দামি পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়ল, যা এতটাই তীব্র ছিল যে আমার আদা চায়ের গন্ধ কোথাও হারিয়ে গেল। বন্ধ করো এই আজেবাজে জিনিস, সে চিৎকার করে উঠল। তার গলার আওয়াজ আমার সেই বইয়ে ঠাসা দেওয়ালগুলোতে ধাক্কা খেল, যা সে আজ পর্যন্ত খুলে দেখারও প্রয়োজন মনে করেনি। আমি কিছু বুঝে ওঠার আগেই বা জিজ্ঞেস করার আগেই যে কি হয়েছে, কাব্য নিচে ঝুঁকে পড়ল। সে সেই ক্ষিপ্রতা দেখালো যা সে ঘরের কাজে কোনোদিন দেখায় না, শুধু নাটক করার সময় দেখায়। সে টিভির পিছনে হাত ঢুকিয়ে দিল এবং এক হেঁচকা টানে, এক হিংস্র নিষ্ঠুর টানে কেবলটা ছেড়ে দিল। সে প্লাগ খুলল না, তারটাকে একদম গোড়া থেকে উপড়ে দিল। আমি প্লাস্টিক ফাটার চরচর শব্দ শুনলাম। টিভি স্ক্রিনে চলতে থাকা রঙিন দুনিয়া এক মুহূর্তের জন্য ঝিলমিল করে উঠল, আর তারপর সব কিছু কালো হয়ে গেল। নিস্তব্ধতা, গভীর অপমানজনক নিস্তব্ধতা। আমার হাত হাওয়ায় থমকে গেল। চায়ের কাপ আমার ঠোঁটের কাছে ছিল, বাষ্প আমার নাক ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার বুক ধড়ফড় করছিল, ভয় থেকে নয়, বরং এক অদ্ভুত লজ্জায়। আমার ওর জন্য লজ্জা হচ্ছিল। এই বাড়িতে আমরা বুদ্ধিদীপ্ত জিনিস দেখি সুনিতা, সে বলল। সে আমাকে মা বলেনি, শাশুড়ি মা বলেনি, এমনকি মিথ্যে করে আন্টিও বলেনি। সে আমার নাম ধরে ডাকল, যেন সে কোনো পরিচারিকাকে বকছে। আমরা এখানে ইন্টেলেকচুয়াল লোক। আমি অফিস থেকে এসে ক্লান্ত, এই অশিক্ষিতদের শোরগোল শুনে বিরক্ত। এটা আমাদের স্ট্যান্ডার্ড কমিয়ে দিচ্ছে, বুঝেছেন আপনি? স্ট্যান্ডার্ড, বুদ্ধিমত্তা। আমি যে ৫০০র বেশি বই ক্যাটালগ করেছি, যে ৩ প্রজন্মের ছাত্রছাত্রীদের শিখিয়েছে যে প্রেমচাঁদ আর ঠাকুরের মধ্যে তফাৎ কি। আমি যে আজও কালিদাসের নাটক মূল সংস্কৃতে পড়তে পারি আর শেক্সপিয়ারের সনেটের মানে বোঝাতে পারি। আমাকে আজ এমন এক মেয়ে বুদ্ধিমত্তার পাঠ পড়াচ্ছিল, যার কাছে কালচার মানে স্রেফ ইনস্টাগ্রামে ফ্যান্সি ক্যাফের ছবি দেওয়া আর ইংরেজির ভুল ইডিয়ম বলা। আমার গলা শুকিয়ে গিয়েছিল,
কিন্তু আমি কিছু বললাম না। লাইব্রেরিয়ান হওয়ার একটাই নিয়ম, শোরগোলের সামনে শান্ত থাকা। কিন্তু আসল চোট তো এবার লাগার ছিল। আমি এই ধাক্কাটা সামলে ওঠার আগেই প্রধান দরজা আবার খুলল। ওটা রোহন ছিল, আমার ছেলে, আমার নিজের রক্ত। সেই ছেলে যাকে আমি আঙুল ধরে চলতে শিখিয়েছিলাম, যাকে শিখিয়েছিলাম যে বড়দের সামনে চড়া গলায় কথা বলা পাপ। সে ভিতরে এলো, হাতে ল্যাপটপ ব্যাগ, মুখে সেই ক্লান্ত ভাব যা সে সবসময় একটা ঢাল হিসেবে ব্যবহার করে। সে নিজের স্ত্রীকে দেখল। কাব্যর হাতে সেই ছেঁড়া কেবেলটা তখনও ঝুলছিল। সে এমনভাবে হাঁপাচ্ছিল যেন সে এইমাত্র পৃথিবীকে কোনো বড় বিপদ থেকে বাঁচালো। তারপর রোহন আমাকে দেখল। আমি সোফায় মূর্তির মতো বসেছিলাম। আমি অপেক্ষা করলাম। আমি আমার স্বর্গীয় স্বামীর কসম খেয়ে বলছি, আমি অপেক্ষা করলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে সে কিছু বলবে। আমার মনে হলো সে বলবে, কাব্য, এটা কি অভদ্রতা, মায়ের কাছে ক্ষমা চাও। অথবা হয়তো সে বলবে, কাব্য, এই ঘরটা মায়ের, আমরা এখানে শুধু এই কারণে আছি কারণ 2 বছর আগে আমার ভুলের জন্য আমাদের ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছিল আর মা আমাদের আশ্রয় দিয়েছিলেন। আমি একটা কথা, একটা ইশারা বা একটা ছোট্ট দ্বিধার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু রোহন যা করল তা চিৎকার করার থেকেও খারাপ ছিল। ওটা আমার বুকটা চিরে দিল। রোহন হাসল, এক দুর্বল মেরুদণ্ডহীন তোষামতকারী হাসি। আর তারপর সে হাততালি দিল। 1 বার, 2 বার, 3 বার। বাহ বেবি, দারুণ করেছ। সে নিজের ব্যাগ সোফায় ছুঁড়ে ফেলে বলল, তুমি সেটা করে দিলে যা আমি গত কয়েক মাস ধরে করতে চাইছিলাম। এই বাড়িতে শান্তি থাকা উচিত, আমাদের প্রোডাক্টিভ ভাইবস চাই। এই টিভি এমনিতেও পরিবেশ নষ্ট করে। সেই হাততালির শব্দ আমার কানে কোনো চরের থেকে বেশি জোরে বাজল। সেই আওয়াজ আমার বাতের ব্যথার থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। ওটা সেই দিনের থেকেও বেশি ভয়ানক ছিল যেদিন আমার স্বামীর মৃতদেহ ঘর থেকে বের করা হয়েছিল। ওটা ছিল পূর্ণ বিশ্বাসঘাতকতার শব্দ। আমার ছেলে নিজের মায়ের অপমানে হাততালি দিচ্ছে স্রেফ এই জন্য যাতে সে নিজের স্ত্রীকে খুশি রাখতে পারে, সেই মহিলাকে যে তাকেও নিজের আঙুলের ডগায় নাচায়। আমি পাথরের মতো বসে রইলাম। আমি এক ফোঁটা চোখের জলও পড়তে দিলাম না। আমি ওদের এই তৃপ্তিটা দিতে চাইনি যে ওরা আমাকে ভেঙে ফেলেছে। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে নিজের চায়ের কাপটা টেবিলের ওপর রাখলাম। চীনামাটির কাপ আর কাঁচের টেবিলের মিলনে একটা হালকা খট শব্দ হলো। চলো, আমি তোমার জন্য গ্রিন টি বানাচ্ছি, কাব্য বলল, এবং সেই ছেঁড়া কেবলটাকে মেঝের ওপর এমনভাবে ছুঁড়ে দিল যেন ওটা কোনো মরা সাপের খোলস। আর আপনি সুনিতা, সে যাওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার ভালো কিছু পড়া উচিত, ইকোনমিক্স বা পলিটিক্সের বই পড়ুন। হয়তো তখন আপনি বুঝতে পারবেন দুনিয়া কিভাবে চলে, আর আপনি এই কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে আসবেন। ওরা দুজন আমার পাশ দিয়ে এমনভাবে বেরিয়ে গেল যেন আমি অদৃশ্য। ওরা রান্নাঘরে চলে গেল, সেই রান্নাঘর যা 30 বছর আগে আমি আর আমার স্বামী ডিজাইন করিয়েছিলাম। আমি শুনলাম ওরা কিভাবে আমার ফ্রিজ খুলছে, কিভাবে আমার বাসনপত্র নাড়াচাড়া করছে, কিভাবে হাসছে। ওদের হাসিতে এক নিষ্ঠুরতা ছিল, এমন এক জয়ের অহংকার ছিল যা ওরা এক নিরপরাধ শত্রুর বিরুদ্ধে জয় করে পেয়েছে। আমি সেখানে একা বসে রইলাম। সামনে বন্ধ টিভির কালো স্ক্রিন ছিল। সেই কালো কাঁচে আমি নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। সাদা চুলের এক মহিলা, যাকে আমি একটা পরিষ্কার খোপা দিয়ে বেঁধে রেখেছিলাম, যে একটা সাধারণ সুতির শাড়ি পরেছিল। আমি নিজেকে দেখলাম আর নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি সত্যি এতটা লাচার? আমি কি সত্যি এতটা বোকা? গত 2 বছর ধরে আমি এই সব সহ্য করছিলাম। শুরু হয়েছিল ছোট ছোট জিনিস দিয়ে। মা, এই বাড়িটা আপনার জন্য অনেক বড়, পরিষ্কার করতে অসুবিধে হবে, ওরা বলেছিল। মা, এই পুরনো আসবাবপত্র ধুলো জমায়, আপনার অ্যালার্জি হয়ে যাবে। ধীরে ধীরে ওরা জায়গা দখল করতে শুরু করল। প্রথমে গেস্ট রুম, তারপর আমার স্টাডি রুম, যেখানে আমি পড়তাম, ওটাকে ওরা ওয়ার্ক ফ্রম হোম অফিস বানিয়ে দিল, যা সব সময় নোংরা থাকত। ওরা আমার পুরনো পেন্টিং সরিয়ে দিয়ে সেখানে অদ্ভুত সব মডার্ন আর্ট লাগিয়ে দিল। ওরা আমার বাগানের টব সরিয়ে দিল, কারণ কাব্যর মনে হতো ওগুলো থেকে পোকা আসে। আর আমি এই সব হতে দিয়েছিলাম। কেন? কারণ আমার মনে হয়েছিল এটা পরিবার। আমার মনে হয়েছিল রোহন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর বিজনেস ডুবে গিয়েছিল, ওর সাহারার দরকার ছিল। একজন মায়ের মন সবসময় তার সন্তানের জন্য গলে যায়। কিন্তু আজ মেঝেতে পড়ে থাকা সেই ছেঁড়া কেবেলটা আমাকে বলছিল যে এটা কোনো কঠিন সময় ছিল না। এটা ছিল একটা দখলদারি, এটা ছিল একটা আক্রমণ, আর আমি ছিলাম সেই এলাকা যাকে জয় করা হচ্ছিল, লুট করা হচ্ছিল, এবং শেষে যাকে উসর ফেলে রেখে এগিয়ে যাবার পরিকল্পনা ছিল।
সন্ধ্যা নামতে লাগল আর ঘরে অন্ধকার ছেয়ে গেল। আমি আলো জ্বালালাম না। আমার অন্ধকার ভালো লাগছিল, ওটা আমাকে ভাবতে সাহায্য করছিল। ডাইনিং টেবিল থেকে ওদের গলার আওয়াজ আসছিল। ওরা কোনো ট্রিপের কথা বলছিল, হয়তো গোয়া বা মালদ্বীপ যাওয়ার প্ল্যান করছিল। আমাদের একটা ব্রেকের দরকার বেবি, কাব্য বলছিল। আমরা এটা ডিজার্ভ করি। আমি অন্ধকারে হাসলাম, এক তিক্ত হাসি। কোন টাকায়? রোহনের চাকরি তখন নতুন ছিল, আর তার মাইনের অর্ধেক পুরনো ঋণ মেটাতে চলে যাচ্ছিল। তাহলে এই টাকা কোত্থেকে আসছিল? হয়তো ওরা আবার আমার কাছে টাকা চাইতে আসছিল, অথবা হয়তো, আর এই ভাবনায় আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, হয়তো ওরা আমার ঘর বন্ধক রাখার পরিকল্পনা করছিল। এই চিন্তা আসতেই আমার শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। না, আর নয়। আমি উঠলাম। আমার হাঁটুগুলো একটু শব্দ করল, বার্ধক্যের লক্ষণ। কিন্তু আমার মেরুদণ্ড সোজা ছিল। আমি মেঝে থেকে সেই ছেঁড়া কালো কেবলটা তুললাম, ওটাকে নিজের হাতের তালুতে চাপ দিয়ে ধরলাম। এটা এখন আর আবর্জনা ছিল না, এটা ছিল প্রমাণ, এটা ছিল এভিডেন্স। আমি ওটাকে ঠিক সেভাবেই গোল গোল করে প্যাঁচালাম, যেভাবে আমি লাইব্রেরিতে পুরনো ফাইলের ফিতে বাঁধতাম, এবং ওটাকে নিজের শাড়ির আঁচলে লুকিয়ে ফেললাম। আমি সিঁড়ির দিকে এগোলাম। ওপরে যাওয়ার জন্য আমাকে ওদের বেডরুমের পাশ দিয়ে যেতে হতো। দরজা খোলা ছিল। আমি উকি দিলাম। এটা কোনো সময় রোহনের ছোটবেলার ঘর ছিল, যেখানে খেলনা আর কমিক্স ছড়িয়ে থাকত। এখন দেওয়ালগুলোকে এক অদ্ভুত ধূসর রঙে রাঙানো হয়েছে, যাকে কাব্য ক্লাসি বলতো, কিন্তু যা আমার কাছে জেলের দেওয়াল মনে হতো। সব জায়গায় জামাকাপড় ছড়িয়েছিল। কাব্য শৃঙ্খলা আর বুদ্ধিমত্তার কথা বলে, কিন্তু থাকে নোংরার মধ্যে। আমি নিজের ঘরে গেলাম আর দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। খিল দেওয়ার ক্লিক শব্দটা আমাকে এক অদ্ভুত শান্তি দিল। আমি আমার পুরনো কাঠের টেবিলের কাছে গেলাম। এটা একমাত্র আসবাব যা ওরা সরাতে পারেনি, কারণ এটা সেগুন কাঠের ছিল আর খুব ভারী ছিল। আমি আমার টেবিল ল্যাম্পটা জ্বালালাম। ওর হলুদ আলো ঘরটাকে এক সোনালি আভায় ভরিয়ে দিল। আমার হাত একটু কাঁপছিল। আমি মিথ্যে বলবো না, রাগ একটা শক্তিশালী নেশা, কিন্তু আমার বয়সে এটা ক্লান্ত করে দেয়। তবুও আমার মাথা পরিষ্কার ছিল, একেবারে কাচের মতো পরিষ্কার। বুদ্ধিদীপ্ত জিনিস, কাব্য বলেছিল। খুব ভালো, আমি বিড়বিড় করলাম। চলো এবার একটু বুদ্ধিমত্তা দেখাই। আমি টেবিলের ৩ নম্বর ড্রয়ারটা খুললাম। এটা কোনো সাধারণ ড্রয়ার ছিল না। এতে একটা গোপন কুঠুরি ছিল, যা আমার স্বামী বানিয়েছিলেন। তিনি সেখানে প্রেমপত্র রাখতেন, কিন্তু আজ সেখানে শুধু চিঠি ছিল না। আমি একটা বই বের করলাম, মহাভারতের একটা খুব পুরনো সংস্করণ। কাব্য কোনোদিন এই বইটা হাত দেবে না, ওর কাছে এগুলো সব পুরনো দিনের কথা। আমি বইটা খুললাম। পাতার মাঝখানে, যেখানে কর্ণের বধের প্রসঙ্গ ছিল, সেখানে একটা খাকি রঙের খাম রাখা ছিল। আমি সেটা বের করলাম। আমার হাত সেই কাগজের বুনোর চিনত। আমি নথিটা বাইরে বের করলাম। ঘরের রেজিস্ট্রি, শ্রীমতী সুনিতা দেশপাণ্ডে, স্ত্রী স্বর্গীয় শ্রীবিনায়ক দেশপাণ্ডে। এতে কোথাও রোহনের নাম ছিল না, কোথাও না। রোহন আর কাব্যর মনে হতো যে বাবার মৃত্যুর পর ঘর নিজে থেকেই ছেলের হয়ে যায়। ওরা কোনোদিন কাগজ পড়ার ঝক্কি নেয়নি। এইসব লিডাল কাজ বোরিং, মা আপনি দেখে নেবেন, রোহন সবসময় এটাই বলতো, আর আমি দেখে নিয়েছিলাম। আমি আমার আঙুলগুলো সেই সরকারি মোহরের ওপর দিয়ে বোলালাম। এই ঘর স্রেফ ইট আর কাথর ছিল না, এটা আমার স্বামীর পরিশ্রম ছিল। এটা সেই জায়গা যেখানে আমি আমার যৌবন কাটিয়েছিলাম, যেখানে আমি রোহনের হাঁটুর চোটগুলোতে ওষুধ লাগিয়েছিলাম। আর এখন 2 অনুপ্রবেশকারী ভাবছে যে ওরা আমার টিভি বন্ধ করে, আমার মুখ বন্ধ করে আমাকে কোণে ঠেলে দেবে। আমি আমার চশমাটা খুললাম আর চোখ মুছলাম। রোহনের সেই হাততালি এখনও আমার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। আমি একজন দুর্বল মানুষকে বড় করেছিলাম, এটা আমার ভুল ছিল, আমার সবথেকে বড় ব্যর্থতা। আমি তাকে এত ভালোবাসা দিয়েছিলাম, এত সুরক্ষা দিয়েছিলাম যে সে কোনোদিন পুরুষ হয়ে উঠতে পারল না। সে স্রেফ একটা ছায়া হয়ে গেল, প্রথমে আমার আর এখন নিজের স্ত্রীর। কিন্তু একজন মায়ের ভালোবাসারও একটা সীমা থাকে, আর সেই সীমা হলো আত্মসম্মান। দেওয়াল ঘড়িতে রাত 9টা বাজল। নিচের শোরগোল বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো ওরা নিজের ঘরে গিয়ে নিজেদের ইন্টেলেকচুয়াল ওয়েব সিরিজ দেখছিল, অথবা আমার নামে নিন্দা করছিল। আমি একটা কাগজ আর কলম তুলে নিলাম। আমার লিখতে ভালো লাগে, লিখলে চিন্তা পরিষ্কার হয়। আমি একটা লিস্ট বানালাম। এটা মুদিখানার লিস্ট ছিল না, এটা ছিল যুদ্ধের প্রস্তুতি। 1. তালাওয়ালা লকস্মিথ। 2. ব্যাংক ম্যানেজার মিস্টার যোশীকে ফোন করতে হবে। 3. উকিল অ্যাডভোকেট মেহতা, আমার স্বামীর পুরনো বন্ধু। 4. ডিজিটাল সুরক্ষা, পাসওয়ার্ড বদলানো। আমি 4 নম্বরে গিয়ে থামলাম। কিছু মাস আগে রোহন আমাকে এই বলে রাজি করিয়েছিল যে আমি যেন তাকে আমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি করে দিই।
আর তাকে নেট ব্যাংকিংয়ের অ্যাক্সেস দিই, যাতে এমার্জেন্সিতে সে সাহায্য করতে পারে। মা, আপনি এসব টেকনোলজি বুঝতে পারবেন না, আমি সামলে নেব, সে বলেছিল, আর আমি একজন মূর্খ মায়ের মতো তাকে নিজের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত সেই এমার্জেন্সি তো আসেনি, কিন্তু কাব্যর নতুন জামা কাপড় আর জুতো ঠিকই আসত। কাল এই সব শেষ হতে চলেছিল। আমি বিছানায় শুলাম, কিন্তু ঘুম বহু দূরে ছিল। আমি ছাদের দিকে তাকিয়েছিলাম। আমি ভাবছিলাম যে কিভাবে একজন মানুষ, যাকে আপনি জন্ম দিয়েছেন, সে আপনার অস্তিত্বের শত্রু হয়ে উঠতে পারে। ওরা ভাবে যে টিভি আমার একমাত্র অবলম্বন। ওরা জানে না যে একজন লাইব্রেরিয়ান কোনোদিন একা হয় না। আমার কাছে শব্দের পুরো সেনাবাহিনী আছে। আমার কাছে চাণক্যের নীতি আছে। আমার কাছে শিবাজী মহারাজের রণকৌশল আছে। আমি পাশ ফেললাম। কাল সকালে যখন ওরা অফিসে যাবে, তখন আমার খেলা শুরু হবে। ওরা আমাকে আসবাবপত্র ভাবে তো। কাল ওরা জানতে পারবে যে যখন আসবাবপত্র নিজের জায়গা থেকে সরানো হয়, তখন নিচ থেকে কতটা ধুলো আর নোংরা বেরোয়, আর সেই নোংরা পরিষ্কার করার সময় এসে গিয়েছিল। সকালে তাড়াতাড়ি আমার চোখ খুলে গেল, বা হয়তো আমি ঘুমোইনি। আমি শুনলাম ওরা উঠে পড়েছে। ওদের বাথরুমে যাওয়ার শব্দ, হেয়ার ড্রায়ারের আওয়াজ, ওদের সেই রোজকার অভিযোগ, নাস্তা তৈরি নেই, আমার নীল শার্টটা কোথায়, আজ ট্রাফিক খুব হবে। আমি আমার ঘর থেকে বাইরে বেরোলাম না। আমি চাইনি ওরা আমার মুখ দেখুক। আমি চাইনি ওরা আমার চোখে সেই নতুন চমকটা দেখুক, যা আজ জন্ম নিয়েছিল, বিদ্রোহের চমক। আমি দরজার ফাঁক দিয়ে শুনলাম। বুড়ি এখনো ঘুমাচ্ছে। কাব্য হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে, অন্তত 7 সকালে ওর অপয়া মুখটা দেখতে হবে না। চলো যাই। দরজা বন্ধ হওয়ার আওয়াজ এলো, তারপর গাড়ি স্টার্ট হওয়ার শব্দ, আর শেষে ওদের দূরে চলে যাওয়ার শব্দ। আমি উঠলাম, আমি স্নান করলাম, আমি আমার সবথেকে ভালো শাড়িটা পরলাম, একটা করকরে সুতির শাড়ি, যেমনটা আমি কলেজে যাওয়ার সময় পরতাম। আমি আমার কপালে একটা বড় টিপ পরলাম। আয়নায় আমি সেই মহিলাকে দেখলাম যে গত 2 বছর ধরে নিখোঁজ ছিল। সুনিতা দেশপাণ্ডে ফিরে এসেছিল। আমি নিচে নামলাম। হলে সেই ছেঁড়া কেবেলটা তখনও মেঝের ওপর পড়েছিল। আমি সেটা তুললাম না, ওটাকে ওখানেই থাকতে দিলাম। ওটাই ছিল আমার প্রেরণা। আমি রান্নাঘরে গেলাম আর নিজের জন্য কড়া কফি বানালাম। তারপর আমি আমার পুরনো ডায়েরি থেকে একটা নম্বর বের করলাম, পাটিল লকস্মিথ সার্ভিসেস। আমি ডায়াল করলাম। আমার গলায় একটুও কম্পন ছিল না। হ্যালো পাটিল ভাউ, সুনিতা দেশপাণ্ডে বলছি, প্রভাত রোড থেকে। আমার একটা জরুরি কাজ আছে। আমার ঘরের সব তালা বদলাতে হবে। হ্যাঁ, সব, প্রধান দরজা, পিছনের দরজা, আর আমার শোয়ার ঘরেরও। আর আমার সব থেকে হাই সিকিউরিটি তালা চাই। আপনি এক্ষুনি আসতে পারবেন? টাকার চিন্তা করবেন না, ক্যাশ দেব। আমি ফোন রাখলাম। আমার বুকে ধরফরানি এখন শান্ত ছিল, এক অদ্ভুত নিস্তব্ধতা। ঝড়ের আগের নিস্তব্ধতা নয়, বরং ঝড়ের পরের পরিচ্ছন্নতার নিস্তব্ধতা। এবার আমাকে শুধু আর একটা কাজ করতে হবে। আমাকে সেই ঘরে যেতে হবে যেখানে যাওয়ার আমার মানা ছিল, রোহন আর কাব্যর ঘর, যাকে ওরা প্রাইভেট স্পেস বলতো। আমাকে দেখতে হবে যে আমারই ঘরে আমার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সিঁড়ির দিকে ঘুরলাম। প্রথম পা ফেলতেই আমার মনে হলো যে আমি নিজেরই ঘরে গোয়েন্দা হয়ে গেছি, কিন্তু গোয়েন্দা হওয়া শিকার হওয়ার থেকে ভালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার পা ভারী ছিল না, বরং সেগুলোতে এক অদ্ভুত শক্তি ছিল, যেন আমি নিজেরই ঘরে এক অজানা দুনিয়া আবিষ্কার করতে যাচ্ছি। রোহন আর কাব্যর ঘরের দরজা আমার সামনে ছিল, সেই দরজা যা ওরা সবসময় বন্ধ রাখত, আর যাতে ওরা একটা ছোট সাইনবোর্ড লাগিয়ে রেখেছিল, প্রাইভেসি প্লিজ। প্রাইভেসি নাকি নিজের মিথ্যে লুকিয়ে রাখার আড়াল। আমি হ্যান্ডেল ঘোরালাম, ওটা খোলা ছিল। হয়তো তাড়াহুড়োতে ওরা লক করতে ভুলে গিয়েছিল। দরজা খুলতেই বাসি এসির হাওয়া আর সস্তা পারফিউমের মিশেল গন্ধ আমাকে স্বাগত জানালো। আমি আলো জ্বালালাম, আর যা দেখলাম তাতে আমি চমকে গেলাম। না, আমার ভয় লাগেনি, আমার ঘেন্না হলো। ওই লোকগুলো যারা আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জ্ঞান দিত, ওদের নিজেদের ঘর কোনো ডাস্টবিনের থেকে কম ছিল না। মেঝের ওপর জামা কাপড় এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ ওখানে কাপড় শুকোতে দিয়েছে। কাব্যর ব্র্যান্ডের জিন্স, রোহনের শার্ট, তোয়ালে, সবকিছু অগোছালো। বিছানার চাদর দুমড়ে নুছড়ে ছিল। সাইড টেবিলে পিৎজার খালি বাক্স আর কোল্ড ড্রিঙ্কসের বোতল পড়েছিল। এটাই কি সেই ইন্টেলেকচুয়াল জীবন যার কথা ওরা বলতো? আমি লম্বা শ্বাস নিলাম আর নিজের ভিতরের লাইব্রেরিয়ানকে জাগিয়ে তুললাম। একজন লাইব্রেরিয়ান কোনোদিন নোংরা দেখে ঘাবড়ায় না, সে সেটাকে গুছিয়ে রাখে। আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। আমার সাফাই করার দরকার ছিল না, আমার প্রমাণ দরকার ছিল। আমার নজর ওদের স্টাডি টেবিলের ওপর গেল, সেই কাঁচের টেবিলটা যা ওরা আমার পুরনো স্টাডি রুম থেকে সরিয়ে এখানে রেখেছিল। তার ওপর কাগজের স্তূপ জমেছিল, বিদ্যুতের বিল, ক্রেডিট কার্ডের প্যাম্ফলেট আর অনেকগুলো না খোলা খাম। আমি টেবিলের কাছে গেলাম। আমি একে একে কাগজ সরানো শুরু করলাম।
পিৎজার বিল, অনলাইন শপিংয়ের রসিদ, মিন্ত্রা, অ্যামাজন, প্রতিদিন কিছু না কিছু আসছিল। কিন্তু এগুলো তো ওদের খরচ ছিল। আমার সেটা চাই যা আমার সাথে জড়িত। তখনই ড্রয়ারের একটু খোলা অংশের দিকে আমার নজর গেল। রোহন ছোট থেকেই দায়িত্বজ্ঞানহীন। ছোটবেলায় সে নিজের হোমওয়ার্ক বিছানার নিচে লুকাত, আর এখন সে নিজের আর্থিক ভুলগুলো ড্রয়ারে লুকাচ্ছিল। আমি ড্রয়ারটা টানলাম। ভিতরে কিছু ফাইল ছিল। আমি একদম নিচের ফাইলটা বের করলাম। ওটা ভারী ছিল। আমি ওটা খুললাম, আর আমার বুক এক মুহূর্তের জন্য থেমে গেল। ওতে ব্যাংকের খাম ছিল, আর সেগুলো রোহনের নামে ছিল না। সেগুলোর উপর পরিষ্কার অক্ষরে লেখা ছিল শ্রীমতী সুনিতা দেশপাণ্ডে। এগুলো আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্ট যেগুলো ডাকে আসত, আর আমি কোনোদিন সেগুলো পেতামই না। এর মানে ছিল যে ওরা প্রতিদিন আমার আগে পোস্টবক্স চেক করত আর আমার চিঠিগুলো চুরি করে নিত। আমার হাত কাঁপতে লাগলো, কিন্তু ভয় থেকে নয়, রাগ থেকে। আমি একটা খাম ছিনলাম। ওটা একটা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের বিল ছিল, এমন একটা কার্ড যার জন্য আমি কোনোদিন আবেদনই করিনি। আমি পাতা উল্টালাম, আর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। লেনদেনের তালিকা বেশ লম্বা ছিল। 15,000 টাকা রিলায়েন্স ডিজিটাল, হয়তো সেই নতুন ট্যাবলেটটা যা রোহন এনেছিল। 8,000 টাকা জেট ব্লু, কাপড়োর জামাকাপড়। 4,500 টাকা কোরেগাঁও পার্কের একটা দামি রেস্টুরেন্ট। 22,000 টাকা তানিস্ক জুয়েলার্স, সোনার দুল। মোট বকেয়া টাকা 85,000, আর এটা স্রেফ 1 মাসের ছিল। আমি তারিখ দেখলাম। এই কার্ডটা 6 মাস আগে ইস্যু করা হয়েছিল। আমি নিচে দেখলাম যেখানে কার্ড হোল্ডারে সই থাকার কথা, সেখানে আমার নামের ওপর একটা আঁকা-বাঁকা লাইন ছিল। ওটা আমার সইয়ের খুব জঘন্য একটা নকল ছিল। আমার নিজের ছেলে জালিয়াতি করছিল। সে নিজের মায়ের নামে ঋণ নিচ্ছিল, যাতে তার স্ত্রী তার বন্ধুদের দেখাতে পারে যে ওরা কত ধনী। আমার মনে হলো যেন কেউ আমার পেটে ঘুষি মারল। আমি চেয়ারে বসে পড়লাম। সেই চেয়ারটা ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না। দুঃখের জায়গায় এবার এক ঠান্ডা পাথুরে বাস্তবতা দখল করে নিয়েছিল। ওরা শুধু অভদ্র ছিল না, ওরা অপরাধী ছিল। ওরা আমার বিশ্বাসের, আমার বাৎসল্যের আর আইনের লঙ্ঘন করেছিল। আমি সেই বিলটা নিজের মুঠোয় চেপে ধরলাম। তারপর আমি আরও তল্লাশি করলাম। আমি একটা ছোট ডায়েরি পেলাম। এটা কাব্যর ছিল। ওর কাভারটা গোলাপি রঙের ছিল, আর ওতে লেখা ছিল মাই ড্রিম লাইফ। আমি ওটা খুললাম। কাব্যর হাতের লেখা গোল গোল আর বাচ্চাদের মতো ছিল, কিন্তু ওর চিন্তাগুলো ছিল বিষাক্ত। আমি গত সপ্তাহের এন্ট্রিটা পড়লাম। আজ আর্কিটেক্টের সাথে কথা হলো। সে বলল যে আমরা যদি নিচের বুড়ির ঘরটা আর আমার ঘরটা ভেঙে দিই আর ওটাকে লিভিং রুমের সাথে মিশিয়ে দিই, তবে জায়গাটা খুব বড় হয়ে যাবে। রোহন বলছিল যে মাকে কোনো বৃদ্ধাশ্রমে শিফট করা ভালো হবে, অথবা ছাদে যে ছোট স্টোর রুমটা আছে ওটা ঠিক করিয়ে দেব। ওনার এমনিতেও বেশি জায়গার কি দরকার, স্রেফ একটা বিছানা আর টিভি হলেই তো হলো। শীঘ্রই আমরা এটা করতে পারব, শুধু লোনটা পাস হয়ে গেলেই হলো। আমি ডায়েরিটার দিকে তাকিয়ে রইলাম। বুড়ির ঘর, স্টোর রুম। ওরা আমাকে আমারই ঘরে স্টোর রুমে রাখার পরিকল্পনা করছিল। যে ঘরের প্রতিটি ইট আমি নিজের ঘাম ঝরানো উপার্জন দিয়ে লাগিয়েছিলাম, যে ঘরকে আমি মন্দিরের মতো পুজো করেছিলাম। এখন আমার মনে যেটুকু মমতা বেঁচেছিল ওটাও বাষ্প হয়ে উড়ে গেল। এখন এটা যুদ্ধ ছিল, আর যুদ্ধে কোনো সম্পর্ক থাকে না, শুধু জয় বা হার থাকে। আমি সেই ডায়েরি আর সব ব্যাংক স্টেটমেন্ট নিজের কাছে রেখে দিলাম। এগুলো আমার অস্ত্র ছিল। আমি নিচে নামলাম। ঘড়িতে 11টা বাজছিল। তখনই ডোরবেল বাজল। এটা সেই আওয়াজ ছিল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি প্রধান দরজা খুললাম। সামনে এক সাধারণ মানুষ দাঁড়িয়েছিল, খাকি পোশাক পরা আর হাতে লোহার এক ভারী টুল বক্স। পাটিল ভাউ, আমাদের এলাকার সবথেকে বিশ্বস্ত তালাওয়ালা। নমস্তে। তাই তিনি হাত জোর করে বললেন, আপনি ফোন করেছিলেন, তালা বদলাতে হবে। আমি তাকে ভিতরে ডাকলাম। স্রেফ বদলানো নয় পাটিল ভাউ, আমি নিজের গলার স্বর শক্ত আর আদেশাত্মক রাখলাম, ঠিক যেমনটা লাইব্রেরিতে দুষ্টু বাচ্চাদের চুপ করানোর সময় করতাম। আমাকে এই ঘরের প্রতিটি তালা এমন চাই যে আমি ছাড়া সেটা কেউ খুলতে না পারে। মেইন ডোর, পিছনের দরজা, ছাদের দরজা, আর আমার সবথেকে দামি, সবথেকে মজবুত সিটিজেন বা গোদরেজের লক চাই। আপনি কি এখনই করতে পারবেন? টাকার চিন্তা করবেন না, ক্যাশ দেব। পাটিল ভাউ আমার চোখের দিকে তাকালেন। তিনি হয়তো আমার মুখের কঠোরতা বুঝে নিয়েছিলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না। পুনের পুরনো মানুষজন প্রশ্ন করে না, ওরা স্রেফ কাজ করে আর সম্মান করে। হয়ে যাবে। তাই তিনি নিজের বক্স মেঝের উপর রাখতে রাখতে বললেন, 2 ঘন্টা লাগবে, কিন্তু কাজ এমন হবে যে হাতিও ধাক্কা মারলে দরজা খুলবে না। যেমনই তিনি নিজের ড্রিল মেশিনটা চালু করলেন, সেই আওয়াজটা আমাকে এক অদ্ভুত শান্তি দিল। ঘর ঘর শব্দের সাথে পুরনো তালাটা, সেই তালা যেটার চাবি লোহনের কাছে ছিল, মেঝের ওপর পড়ে গেল। সেই তালাটা এখন অকেজো ছিল, ঠিক আমার আর রোহনের সম্পর্কের মতো। যখন পাটিল ভাউ কাজ করছিলেন, আমি আমার পরবর্তী পদক্ষেপটা নিলাম। আমি আবার ওপরে গেলাম ওদের ঘরে।
এইবার আমি খালি হাতে ছিলাম না। আমি দুটো বড় স্যুটকেস নিয়ে গিয়েছিলাম, যা ওরা লফটে রেখেছিল। আমি সেগুলো খুললাম। আমি কাব্যর জামাকাপড় আলমারি থেকে বের করলাম না, টেনে হিঁচড়ে বের করলাম। ওর দামি শাড়িগুলো, ওর ডিজাইনার কুর্তাগুলো, ওর অগণিত জুতো আমি সব স্যুটকেসে ঠুসে দিলাম। আমি ওগুলো ভাঁজ করলাম না। আমি রোহনের শার্টগুলো, ওর টাই, ওর গেমিং কনসোল সব কিছু ওই ব্যাগগুলোতে ভরে দিলাম। প্রতিবার যখন আমি কোনো কাপড় ছুঁড়ছিলাম, আমার মনে হচ্ছিল যেন আমি নিজের জীবন থেকে একটা বোঝা কমিয়ে ফেলছি। বুড়ির ঘর! আমি রাগে বিড়বিড় করলাম আর কাপড় মেকআপ কিট স্যুটকেসে ছুড়ে দিলাম। দেখি এবার তুমি কার ঘরে ঘুমো। আমি 4টে ব্যাগ তৈরি করলাম। সেগুলো ভারী ছিল, কিন্তু আমার রাগ আমাকে শক্তি দিচ্ছিল। আমি ওগুলোকে টেনে হিঁচড়ে সিঁড়ি পর্যন্ত নিয়ে এলাম। একে একে আমি ওগুলোকে নিচে হলে আছাড় মারলাম। ধাড়াম ধাড়াম সেই শব্দ খালি ঘরে প্রতিধ্বনিত হলো। এখন হলে টালা বদলানোর আওয়াজ আর আমার ফেলে দেওয়া ব্যাগের আওয়াজ একটা যুগলবন্দি করছিল। আমার ঘর শুদ্ধ হচ্ছিল। দুপুরের 1টা বাজতে বাজতে পাটিল ভাউয়ের কাজ শেষ হয়ে গেল। তিনি আমাকে নতুন চাবির একটা সেট দিলেন। সেগুলো উজ্জ্বল ছিল, ঠান্ডা ছিল আর ভারী ছিল। আমি ওগুলোকে নিজের মুঠোয় চেপে ধরলাম। কত টাকা হলো? আমি জিজ্ঞেস করলাম। 1500 তাই, তিনি ঘাম মুছতে মুছতে বললেন। আমি আমার পার্স থেকে টাকা বের করলাম আর তাকে 2000 টাকার নোট দিলাম। বাকিটা রেখে দিন, আপনি আজ আমার ঘরকে সুরক্ষিত করেছেন। তিনি চলে গেলেন। আমি দরজা বন্ধ করলাম, নতুন চাবিটা তালায় ঢোকালাম আর ঘোরালাম। ক্লিক! মাখনের মতো নরম, কিন্তু লোহার মতো শক্ত। এখন এই ঘর পুরোপুরি আমার ছিল। কেউ, চাই সে আমার ছেলে হোক বা দুনিয়ার অন্য কোনো মানুষ, আমার অনুমতি ছাড়া ভিতরে আসতে পারবে না। আমি আবার রান্নাঘরে গেলাম। আমার খিদে ছিল না, কিন্তু শক্তি দরকার ছিল। আমি একটা আপেল কাটলাম আর ওটা ধীরে ধীরে চিবিয়ে খেলাম। আমি জানতাম যে ওরা সন্ধে 6টায় আসবে। আমার কাছে এখনও 5 ঘন্টা ছিল। আমি আমার পরবর্তী পরিকল্পনার ওপর কাজ শুরু করলাম। আমি উকিল মেহতাকে ফোন করলাম। তিনি আমার স্বামীর কলেজের বন্ধু ছিলেন আর এখন সিভিল কোর্টের একজন নামী উকিল। হ্যালো মেহতা সাহেব, সুনিতা বলছি। আমার আপনার সাহায্য দরকার, খুব আর্জেন্ট। না, উইল বা দানপত্রের জন্য নয়। আমাকে পারিবারিক হিংসা আর জালিয়াতির কেস ফাইল করতে হবে, আর আমার একটা ইনজাংশন অর্ডার চাই। হ্যাঁ, আমার ছেলে আর বৌমার বিরুদ্ধে। মেহতা সাহেব একটু অবাক হলেন, কিন্তু তিনি আমার গলার স্বরের গাম্ভীর্য বুঝতে পারলেন। আমি তাকে ক্রেডিট কার্ডের জালিয়াতির ব্যাপারে বললাম। তিনি বললেন যে তিনি এখনই কাগজপত্রের কাজ শুরু করে দেবেন, আর যদি পুলিশের দরকার পড়ে তবে তিনি নিজে কথা বলবেন। ভয় পেও না সুনিতা, তিনি বললেন। এটা একটা ক্রিমিনাল অফেন্স, ওরা খুব খারাপভাবে ফাঁসবে। ফোন রাখার পর আমি ঘরের অবস্থাটা একবার দেখে নিলাম। হলে 4টে স্যুটকেস লাইনে রাখা ছিল। দেওয়ালে তখনও সেই ছেঁড়া কেবেলটা ঝুলছিল। আমি একটা কাগজের টুকরো নিলাম। আমার পুরনো ফাউন্টেন পেনটা বের করলাম, যাতে নীল কালি ভরা ছিল। আমার হাতের লেখা আজও মুক্তোর মতো পরিষ্কার ছিল। আমি লিখলাম, দরজা ধাক্কাবে না, তালা বদলে দেওয়া হয়েছে, তোমাদের জিনিসপত্র বাইরে আছে আর পুলিশকে খবর দেওয়া হয়েছে। সুনিতা। আমি এই কাগজটা দরজার ভিতরের দিকে আটকে দিলাম, যেখান থেকে ওরা উঁকি দিলে দেখতে পায়। এখন শুধু অপেক্ষা ছিল। আমি আমার চেয়ারটা দরজার দিকে ঘুরিয়ে নিলাম। আমি একটা বই তুললাম, মহাভারত, আর পড়তে লাগলাম। কিন্তু আমার মন শব্দের উপর ছিল না। আমার মন ছিল সেই মুহূর্তটার ওপর যখন ওরা আসবে। আমি কল্পনা করতে পারছিলাম যে ওদের মুখগুলো কেমন হবে। রোহনের ক্লান্ত আর বিরক্ত মুখ, আর কাব্যর অহংকার। ওরা ভাববে যে আমি ঘুমাচ্ছি বা টিভি দেখছি। ওরা নিজেদের পুরনো চাবি বের করবে। ওরা সেটা ঘোরানোর চেষ্টা করবে, আর সেটা ঘুরবে না। ওটা 1 ইঞ্চিও নড়বে না। সেই উপলব্ধি, সেই প্রত্যাখ্যানের প্রথম অনুভূতি ওদের ভেঙে দেবে। বিকেল 6টা বাজতে চলল। সূর্য ডুবছিল আর ঘরে লম্বা ছায়া তৈরি হচ্ছিল। বাইরে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করতে লাগল। তারপর একটা চেনা গাড়ি থামার শব্দ এলো। মারুতি ব্যালেনো, ধূসর রঙের সেই গাড়িটা যেটার ইএমআই হয়তো আমারই টাকায় দেওয়া হচ্ছিল। ওরা এসে গেল। আমি আমার বইটা বন্ধ করলাম, চশমাটা ঠিক করলাম আর একটা দীর্ঘশ্বাস নিলাম। আমার বুক এখন আর ধরফর করছিল না। আমি একদম শান্ত ছিলাম, যেমন ঝড়ের আগে সমুদ্র শান্ত থাকে। পায়ের আওয়াজ, কাব্যর হিলের সেই একই টকটক শব্দ, রোহনের ভারী পা। আজ কি গরম ছিল রে ইয়ার? রোহনের গলা পাওয়া গেল। সে দরজার ঠিক বাইরে ছিল। হ্যাঁ, জলদি খোলো, আমাকে শাওয়ার নিতে হবে, কাব্য বলল। চাবির গোছার ঝনঝনানি, তারপর তালায় চাবি ঢোকানোর আওয়াজ, খটরপটর। আরে, রোহনের গলা। সে আবার চেষ্টা করল। কি হলো? কাব্য জিজ্ঞেস করল। চাবি লাগছে না, হয়তো কিছু আটকে গেছে। সে আবার জোর লাগালো। দরজা খড়খড় করল, কিন্তু খুলল না। আমি ভিতরে বসে হাসছিলাম। এটা স্রেফ লোহার তালা ছিল না রোহন, এটা তোমার মায়ের সিদ্ধান্ত ছিল, যা এখন আর কোনোদিন বদলাবে না। সুনিতা! কাব্য চিৎকার করে উঠল। সে দরজায় ঘুষি মারল। দরজা খোলো!
ভিতর থেকে খিল দিয়ে দিয়েছ নাকি? আমি কোনো জবাব দিলাম না। আমি শুধু আমার নতুন ঘড়ির দিকে তাকালাম। খেলা শুরু হয়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় সুনিতা ঠিক কাজ করেছে? একজন মায়ের কি এতটা কঠোর হওয়া উচিত? গল্পের পরবর্তী অংশে দেখুন ওদের আসল মুখোমুখি হওয়া। এই লড়াই এবার রাস্তায় নামতে চলেছে। দরজার বাইরে শোরগোল বাড়ছিল। চাবির গোছার ঝনঝনানি এখন হতাশায় বদলে গিয়েছিল। রোহন চাবিটাকে তালায় ঘোরানোর চেষ্টা করছিল, আর কাব্য দরজা পেটাতে শুরু করেছিল। সুনিতা, দরজা খোলো! কাব্য চিৎকার করল। ওর গলায় এখন আর সেই কৃত্রিম মিষ্টতা ছিল না, সে তার আসল রূপ দেখাচ্ছিল। আরে, এই লকটাই বদলে গেছে নাকি? রোহন বিরক্ত হয়ে বলল। চাবি পুরো ভিতরে যাচ্ছে কিন্তু ঘুরছে না। মা, আপনি কি ভিতরে আছেন? আমি আমার চেয়ার থেকে উঠলাম, খুব ধীরে সুস্থে। আমি আমার শাড়ির আঁচলটা ঠিক করলাম। আমার মুখে একটাও ভাঁজ ছিল না। আমি সেই ছেঁড়া কেবলটাকে ওখানেই পড়ে থাকতে দিলাম। ওটা ছিল আমার যুদ্ধের নিদর্শন। আমি দরজার দিকে এগোলাম। আমার পায়ের আওয়াজ হয়তো বাইরে পৌঁছচ্ছিল না, কিন্তু আমার উপস্থিতির উপলব্ধি ওদের হতে চলল। আমি দরজার কাছে গিয়ে না খুলেই বললাম, চিৎকার করো না, আমি এখানেই আছি। বাইরে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। ওরা আশা করেনি যে আমি এত জলদি আর এত শান্তভাবে জবাব দেব। মা, রোহনের গলা এলো, এই দরজা কেন খুলছে না? আপনি খিল দিয়েছেন নাকি? আমরা ক্লান্ত হয়ে এসেছি, প্লিজ খুলুন। আমি সুরক্ষামূলক শিকল লাগানোই রাখলাম আর ধীরে ধীরে ভিতরের মেইন লকটা খুললাম। দরজা মাত্র 3 ইঞ্চি খুলল। চেনটা টান টান হয়েছিল, যা ওদের ভিতরে আসতে বাধা দিচ্ছিল। সেই ফাঁক দিয়ে আমি রোহনের মুখটা দেখলাম, ঘামে ভেজা, টাই আলগা করা, আর চোখে এক অদ্ভুত ঘাবড়ানি। ওর পিছনে কাব্য দাঁড়িয়েছিল, হাতে নিজের দামি হ্যান্ডব্যাগ আর মুখে সেই পুরনো রাগ। এটা কি তামাশা মা? রোহন চেনের দিকে ইশারা করে বলল, চেন সরান, আমাদের ভিতরে ঢুকতে হবে। তুমি ভিতরে আসতে পারো না রোহন। আমি আমার গলার স্বর সমান্তরাল রাখলাম। না রাগ, না দুঃখ, স্রেফ একটা তথ্য। মানে কি আসতে পারবো না? কাব্য মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। সে দরজায় ধাক্কা দিল, কিন্তু চেনটা তাকে আটকে দিল। এটা আমাদের ঘর, হঠো সামনে থেকে। আর এই তালা কবে বদলালো? কে বদলালো? তালা আমি বদলেছি, আমি বললাম, আর আমার নজর সোজাসুজি ওর চোখের ওপর স্থির হল। আর এই ঘর আমাদের নয় কাব্য, এই ঘরটা আমার, সুনিতা দেশপাণ্ডের। তোমরা এখানে স্রেফ অতিথি ছিলে, আর অতিথিদের সময় এখন শেষ হয়ে গেছে। রোহন আকাশ থেকে পড়ল। সে এমন কথা আগে কোনোদিন শোনেনি। মা, আপনি কি বলছেন? কোনো ঝগড়া হয়েছে নাকি? সকালে তো সব ঠিক ছিল। সকালে? আমি হাসলাম, এক শুকনো হাসি। সকালে তোমরা আমাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছিলে, এটা ভেবে যে বুড়ি তো শুধু ঘরের একটা কোণ। কিন্তু যখন তোমরা বাইরে ছিলে, আমি ঘর পরিষ্কার করেছি, খুব গভীর পরিষ্কার। আমি দরজা বন্ধ করেছি। বাইরে থেকে কাব্যর গালি শোনা গেল। এই বুড়িটা পাগল হয়ে গেছে রোহন, ভেঙে ফেলো দরজা। কিন্তু এর আগে যে রোহন কিছু করতে পারত, আমি চেন সরালাম আর দরজা পুরো খুলে দিলাম। ওরা দুজন ভিতরে ঢোকার জন্য ঝাঁপালো, কিন্তু আমি ওদের আটকে দিলাম। আমি নিজে দরজার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, আর আমার পিছনে সেই 4টে স্যুটকেস সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, যেন সৈনিকের পল্টন। রোহনের নজর ওগুলোর উপর পড়ল। সে নিজের নীল স্যুটকেসটা চিনতে পারল। কাব্য নিজের লাল স্যুটকেসটা দেখল। এটা কি? রোহনের গলা কেঁপে গেল। এটা তোমাদের জিনিসপত্র, আমি বললাম। আমি প্যাক করে দিয়েছি। কাব্যর জামা কাপড়, তোমার জুতো, আর সেই সব নোংরা যা তোমরা আমার স্টাডি রুমে জমিয়ে রেখেছিলে। আমি একে একে স্যুটকেসগুলোকে দরজার দিকে ধাক্কা দিলাম। চাকার ঘোরঘোর আওয়াজ নিস্তব্ধতা চিরে দিল। একটা স্যুটকেস রোহনের পায়ে ধাক্কা খেল, দ্বিতীয়টা কাব্যর কাছে গিয়ে পড়ল। নিজেদের মালপত্র তোলো আর যাও, যাও! কাব্য চিৎকার করে বলল, কোথায় যাব? তুমি আমাদের জিনিসপত্র এভাবে বাইরে ছুঁড়ে ফেলতে পারো না, এটা বেআইনি। আমরা এখানে 2 বছর ধরে থাকছি, আমাদের অধিকার আছে। অধিকার? আমি আমার পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করলাম, ব্যাংকের ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আর কাব্যর ডায়েরি। অধিকারের কথা তুমি বলছো কাব্য? যে আমার জালি সই করে আমার নামে 85,000 টাকার গয়না কিনেছে? আমি সেই বিলটা ওদের মুখে মারলাম না ঠিকই, কিন্তু সেটাকে ওদের সামনে এমনভাবে দোলালাম যেন কোনো জাজ রায় শোনাচ্ছে। পড়ো এটা রোহন, পড়ো তোমার স্ত্রীর কীর্তিকলাপ, আর নিজেরটাও, কারণ আমি জানি যে তুমি এগুলোর ব্যাপারে জানতে। রোহন কাপা হাতে কাগজটা নিল। সে ওটা দেখল। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন কেউ ওর রক্ত নিংড়ে নিয়েছে। মা, এটা? সে তোতলামি করতে লাগল। এটা তো আমরা শোধ করে দিতাম, এটা লোনের মতো ছিল। লোন? আমি কড়া গলায় বললাম, লোন চাওয়া হয় রোহন, চুরি করা হয় না।
আমার পিছনে আমার পোস্টবক্স থেকে চিঠি চুরি করা লোন হয় না, আমার নামে ক্রেডিট কার্ড বানানো আর সেটা বিলাস ব্যসনে ওড়ানো লোন হয় না, ওটা ফ্রড হয়, জালিয়াতি, ধারা 420। কাপও দেখল যে রোহন দুর্বল হয়ে পড়ছে। সে সঙ্গে সঙ্গে চাল পাল্টে ফেলল। সে আক্রমণাত্মক হয়ে উঠল। ও, তো এখন তুমি টাকার হিসেব করবে? আমরা তোমার সেবা করলাম, 2 বছর ধরে তোমাকে সহ্য করলাম, আর তুমি একটা বিল নিয়ে এত হাঙ্গামা করছো? লজ্জা লাগে না নিজেরই ছেলেকে ঘর থেকে বের করতে? সেবা? আমি সেই শব্দটাকে চিবিয়ে থুতু ফেললাম। আমার সেবা? তোমরা আমাকে পরিচারিকা ভাবতে, আমার ঘরকে হোটেল ভাবতে। আর হ্যাঁ, আমার লজ্জা লাগে। আমার লজ্জা লাগে যে আমি একটা চোরকে জন্ম দিয়েছি আর একজন জালিয়াতিকে ঘরে আশ্রয় দিয়েছি। চোর বলো না, কাব্য চিৎকার করল। ওর গলা এত চড়া ছিল যে সামনের ঘরের জানলা খুলে গেল। মিসেস যোশী উঁকি দিচ্ছিলেন। আমি এখনই পুলিশ ডাকব। আমি বলবো যে তুমি বুড়ো বয়সে সটকে দেছ, তুমি আমাদের মারছ, পারিবারিক হিংসার কেস করব তোমার ওপর। এটাও শেষ চাল ছিল। সে আমাকে ভয় দেখাতে চাইছিল। সে জানত যে মধ্যবিত্ত সম্মানীয় মানুষ পুলিশ আর ঝুটঝামেলা ভয় পায়। সে ভাবছিল যে আমি ঘাবড়ে গিয়ে বলবো, না না, আসতে বলো, ভিতরে এসো। কিন্তু আজ সে ভুল শুনি তার সাথে পাল্লা দিচ্ছিল। ডাকো, আমি শান্ত স্বরে বললাম, এবং এক পায়ে গিয়ে চৌকাঠের বাইরে গেলাম। ডাকো পুলিশকে, কাব্য, এখনই ডাকো। আমার ফোন ভিতরে আছে, চাইলে আমি এনে দিচ্ছি, কারণ আমার কাছেও পুলিশকে দেখানোর মতো অনেক কিছু আছে। এই জালি সই, এই ডায়েরি যাতে তুমি আমাকে স্টোর রুমে বন্ধ করার পরিকল্পনা করেছো, আর সেই ভিডিও রেকর্ডিং যা আজ সকালে আমি ব্যাংক থেকে বের করে এনেছি, যাতে তুমি আমার কার্ড দিয়ে শপিং করছো। কাব্যর মুখ হাঁ হয়ে গেল। ও জানত না ডায়েরির কথা, যে আমি ওটাও পড়ে নিয়েছি। তুমি আমার ডায়েরি পড়েছ? সে ফিসফিস করে বলল। তুমি আমার চিঠি চুরি করেছ, আমি তোমার ডায়েরি পড়েছি, হিসেব বরাবর, আমি বললাম। রোহন এবার কান্নার মতো হয়ে গিয়েছিল। সে সুটকেসের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, প্লিজ এমন করবেন না। আমরা কোথায় যাব? সন্ধে হয়ে গেছে, আমাদের কাছে টাকা নেই। টাকা নেই? আমি সেই ক্রেডিট কার্ড স্টেটমেন্টের দিকে ইশারা করলাম, যেটা এখন মেঝের ওপর পড়েছিল। 85,000 টাকা তো গত মাসেই উড়িয়েছ তোমরা, আর তোমরা দুজনেই তো আয় করো। যাও কোনো হোটেলে থাকো, অথবা তোমাদের সেই বড়লোক বন্ধুদের বাড়ি যাও, যাদের তুমি এই ঘর দেখিয়ে ইমপ্রেস করতে। মা, প্লিজ। রোহন আমার পা ধরার চেষ্টা করল। আমি আমার পা পিছিয়ে নিলাম। আমার সেই স্পর্শ নোংরা মনে হলো। সেই ছেলে যে কাল আমার অপমানে হাততালি দিয়েছিল, আজ আমার পায়ে পড়েছিল। স্রেফ এই জন্য নয় যে তার অনুশোচনা হয়েছিল, বরং এই জন্য যে তার এটিএম বন্ধ হয়ে গিয়েছিল। ছোবে না আমাকে, আমি বললাম। সম্পর্ক তুমি কালই শেষ করে দিয়েছিলে, যখন তুমি সেই হাততালি দিয়েছিলে, মনে আছে? প্রোডাক্টিভ ভাইবস। এখন যাও আর তোমার প্রোডাক্টিভিটি অন্য কোথাও গিয়ে দেখাও। ততক্ষণে রাস্তায় তামাশা শুরু হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির বাইরে কিছু মানুষ জমে গিয়েছিল। সামনের শর্মাজি, যিনি সবসময় সন্ধ্যায় হাঁটতে বেরোতেন, তিনিও দাঁড়িয়ে পড়েছিলেন। পাশের দোকানের ছেলেটা দেখছিল। কাব্য দেখল যে ভিড় জমছে। ওর মনে হলো এটাই সুযোগ। সে আবার নিজের নাটক শুরু করল। বাঁচাও, কেউ বাঁচাও! সে রাস্তার দিকে মুখ করে চিৎকার করে কান্নার নাটক করতে লাগল। আমার শাশুড়ি পাগল হয়ে গেছেন, উনি আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন, উনি আমাদের মারছেন, প্লিজ হেল্প! রোহন তাকে থামানোর চেষ্টা করছিল। কাব্য, চুপ করো, লোক দেখছে। দেখতে দাও, কাব্য তাকে ঝেঁটে দিল। সবাইকে দেখতে দাও যে এই বুড়িটা কতটা দুষ্টু। ভিড়ের মধ্যে কিছু মানুষ ফিসফিস করতে লাগল। কি হলো দেশপাণ্ডে ম্যাডামের বাড়িতে? বেচারা বাচ্চারা মালপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কি সত্যি কি বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে? আমি সেখানে দাঁড়িয়েছিলাম নিজের চৌকাঠে, একা। আমার হাতে আমার লাঠি বা ছড়ি ছিল না, কিন্তু আমার আত্মবিশ্বাস কোনো অস্ত্রের থেকে কম ছিল না। কাব্য আমাকে সমাজের সামনে লজ্জিত করতে চেয়েছিল। সে সেই সম্মানের ভয়ের ব্যবহার করছিল, যা কত মহিলাকে চুপ থাকতে বাধ্য করেছে। কিন্তু আমি চুপ থাকব না। আমি পিছিয়ে গেলাম না। আমি এগিয়ে গেলাম বারান্দার সিঁড়িতে, আলোর মধ্যে, যাতে সবাই আমাকে দেখতে পায়। সবাই দেখতে পায় যে আমি ভয় পাইনি, আমি পাগল নই। নাটক বন্ধ করো, কাব্য। আমি আমার গলার আওয়াজ চড়া করলাম, এতটা যে রাস্তা পর্যন্ত শোনা যায়। চিৎকার করে নয়, বরং একজন শিক্ষিকার মতো পরিষ্কার আর স্পষ্ট করে। তুমি চাইলে পুরো দুনিয়াকে ডেকে নিতে পারো, সত্যিটা পাল্টাবে না। তখনই ভিড় চিরে একটা পুলিশ জিপ মোড়ে দেখা গেল। ওর নীল লাল আলো দেওয়ালে ঝিলিক মারতে লাগল। হয়তো কোনো প্রতিবেশী শোরগোল শুনে ফোন করে দিয়েছিল, অথবা হয়তো কাব্য সত্যিই করেছিল। জিপ আমাদের গেটের সামনে এসে থামল। ওটা থেকে 2 জন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর নাম নেন। ইন্সপেক্টরের নাম নেমপ্লেটে সাবন্ত লেখা ছিল। কাব্যর চোখে এক চমক এলো। সে দৌড়ে পুলিশের দিকে গেল। সাব, দেখুন উনি কি করেছেন! সে আমার দিকে আঙুল তুলে চিৎকার করল। গ্রেফতার করুন ওনাকে, উনি আমাদের মেরেছেন, আমাদের মালপত্র ছুঁড়ে ফেলেছেন। ইন্সপেক্টর তাকে দেখলেন, তারপর রোহনকে, তারপর ছড়ানো সুটকেসগুলোকে, আর শেষে তিনি আমাকে দেখলেন। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, শান্ত, সৌম্য আর দৃঢ়। আমি ইন্সপেক্টরকে নমস্কার করলাম, না খুব বেশি ঝুঁকে, না খুব বেশি দেমাক নিয়ে, স্রেফ সৌজন্য। কি ব্যাপার এখানে?
ইন্সপেক্টর সাবন্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। এটা একটা পারিবারিক ব্যাপার ইন্সপেক্টর, আমি বললাম, যা এখন একটা আইনি মামলা হয়ে দাঁড়িয়েছে। উনি মিথ্যে বলছেন, কাব্য চিৎকার করতেই থাকল। উনি পাগল, ওনার ডিমেনশিয়া আছে, উনি ভুলে যান আমরা কে। ইন্সপেক্টর আমার দিকে এগোলেন। ম্যাডাম, এটা কি সত্যি? আপনি এদের ঘর থেকে বের করেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, এটা সত্যি, আমি স্বীকার করলাম। কিন্তু কেন? কারণ ইন্সপেক্টর সাহেব, আমি সেই ব্যাংক স্টেটমেন্টটা তুললাম আর পুলিশ অফিসারের দিকে এগিয়ে দিলাম। যদি কেউ আপনার ঘরে ঢুকে আপনার সিন্দুক থেকে টাকা চুরি করে আর আপনার নামের অপব্যবহার করে, তবে আপনি কি তাকে চা খাওয়াবেন নাকি বাইরে বের করে দেবেন? ইন্সপেক্টর কাগজটা নিলেন। তিনি ওটা এক নজরে দেখলেন। তারপর তিনি রোহনের দিকে তাকালেন, যে এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পরিবেশ বদলে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন নিস্তব্ধ ছিল। ড্রামা এবার একটা নতুন মোড় নিল। চুরি? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। ঘরোয়া চুরি, আমি সংশোধন করে দিলাম। আর সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় দুর্ব্যবহার। আমার উকিল আজই থানায় আবেদন করেছেন, আপনি চাইলে চেক করতে পারেন। কাব্যর মুখ দেখার মতো হয়েছিল। ওর ভিকটিম কার্ড বা নির্যাতিতা হবার নাটক এখন আর কাজ করছিল না। পুলিশ অফিসারটি বুদ্ধিমান মনে হল। তিনি কাব্যকে বললেন, ম্যাডাম, আপনি একটু শান্ত হন। চিৎকার করলে আপনি সত্যি প্রমাণ হবেন না। তারপর তিনি আমার কাছে এলেন। আপনি বলছেন যে এই ঘর আপনার? হ্যাঁ, কাগজপত্র ভিতরে টেবিলে রাখা আছে, আপনি দেখতে চান? নিশ্চয়। ইন্সপেক্টর রোহন আর কাব্যকে ওখানেই দাঁড়িয়ে থাকার ইশারা করলেন আর আমার সাথে ভিতরে পা বাড়ালেন। যেমনই আমরা ভিতরে যাচ্ছিলাম, আমি ঘুরে আমার ছেলেকে দেখলাম। সে সেখানে দাঁড়িয়েছিল, নিজেরই বাড়ির গেটের বাইরে, একজন অপরিচিতের মতো। ওর কাছে এখন না মা ছিল, না ঘর, আর না সেই টাকা যার জন্য সে নিজের আত্মাকে বিক্রি করেছিল। পুলিশ কি সুনিতার পক্ষ নেবে? কাব্য কি নিজের হার মেনে নেবে, নাকি কোনো নতুন চাল চালবে? ইন্সপেক্টর সাবন্ত আমার পিছন পিছন ঘরের ভিতরে এলেন। বাইরের শোরগোল, কাব্যর চিৎকার, প্রতিবেশীদের ফিসফিসানি আর রাস্তার ট্রাফিক দরজা বন্ধ করতেই একদম থেমে গেল। আমার ঘরের ভিতরে এখন শুধু ফ্যানের ধীর ঘর আর দেওয়াল ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। সেই শান্তি যা আমি সকালে তালা বদলে হাসিল করেছিলাম, এখনও বজায় ছিল। আমি ইন্সপেক্টরকে সোফায় বসার ইশারা করলাম। বসুন স্যার, জল খাবেন? আমি জিজ্ঞেস করলাম। একজন গৃহিণীর ধর্ম হয় যে শত্রুও যদি বাড়িতে আসে তবে তাকে জল দেওয়া উচিত, আর এরা তো পুলিশ অফিসার ছিলেন। ইন্সপেক্টর আমাকে অবাক হয়ে দেখলেন। বাইরে কাব্য চিৎকার করছিল যে আমি পাগল, হিংস্র, কিন্তু ভিতরে আমি তাকে সৌজন্যের সাথে জল অফার করছি। না ম্যাডাম, ধন্যবাদ। সাবান সাহেব নিজের টুপিটা খুলে টেবিলের ওপর রাখলেন। তিনি ঘরটা একবার দেখে নিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে, সুন্দর করে সাজানো বই, আর দেওয়ালে আমার স্বর্গীয় স্বামীর ছবি, যেটাতে টাটকা ফুল চড়ানো ছিল। এটা কোনো পাগলাগারদের দৃশ্য ছিল না, এটা একটা সুশৃঙ্খল ঘর ছিল। আপনি বললেন যে আপনার কাছে কাগজপত্র আছে? তিনি সোজাসুজি কাজের কথায় এলেন। হ্যাঁ, আমি সেন্টার টেবিলের দিকে ইশারা করলাম, যেখানে আমি সবকিছু আগে থেকেই তৈরি রেখেছিলাম। লাল ফাইলে ঘরের কাগজ, নীল ফাইলে ব্যাংক স্টেটমেন্ট, আর সেই কালো ডায়েরি। ইন্সপেক্টর প্রথমে লাল ফাইলটা তুললেন। রেজিস্ট্রি। তিনি বিড়বিড় করলেন, শ্রীমতী সুনিতা দেশপাণ্ডে, একমাত্র মালকিন। তিনি মাথা নাড়লেন। তাহলে ঘর আইনত আপনার, ছেলের কোনো নাম নেই? না, আমি বললাম। আমার স্বামী উইলে সবকিছু আমার নামেই করেছিলেন, যাতে আমার বার্ধক্যে কেউ আমাকে বিরক্ত করতে না পারে। হয়তো উনি জানতেন যে এমন দিন আসবে। ইন্সপেক্টর তারপর নীল ফাইলটা খুললেন। তাতে আমি সেই হাইলাইটার দিয়ে মার্ক করা স্টেটমেন্টগুলো রেখেছিলাম। এই দেখুন স্যার, আমি ওনার পাশে গিয়ে আঙুল রাখলাম। এই সইগুলো দেখুন আর এই তারিখগুলো দেখুন। গত মাসের 15 তারিখে 85,000 টাকার শপিং হয়েছে। সেই দিন আমি ঘরে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি বিছানা থেকে উঠতেও পারিনি। তাহলে আমি জুয়েলারি শপে কিভাবে যেতে পারি? ইন্সপেক্টর সইটাকে খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি নিজের পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করলেন, হয়তো অভ্যাসবশত। এই সই কাপা হাতে করা হয়নি, তিনি মন্তব্য করলেন। এটা কেউ এমন করেছে যে তাড়াহুড়ো করে নকল করার চেষ্টা করেছে। ফ্লো আলাদা। এটা আমার ছেলের রোহনের হাতের লেখা। আমি সমতল গলায় বললাম, আমি ওর মা। স্যার, আমি ওর অ আর হ চিনি। সে ছোটবেলায় আমার চেকবুকেও সই করার চেষ্টা করেছিল। তখন আমি ওকে বকেছিলাম। আমার মনে হয়েছিল সে শুধরে গেছে। ইন্সপেক্টর সাবন্ত একটা দীর্ঘশ্বাস নিলেন। ওনার মুখ শক্ত হয়ে গেল। এটা তো পরিষ্কার ফ্রড ম্যাডাম। 420 ধারা অনুযায়ী মামলা হয়। আর যেহেতু আপনি সিনিয়র সিটিজেন, তাই এটা আরও গম্ভীর ব্যাপার। আর এটা? আমি সেই ছোট গোলাপি ডায়েরিটা এগিয়ে দিলাম। এটা আমার বৌমার রোজনামচা, পেজ নম্বর 42 পড়ুন। ইন্সপেক্টর ডায়েরিটা খুললেন। তিনি সেই অংশটা পড়লেন যেখানে কাব্য আমাকে স্টোর রুমে বন্ধ করার আর আমার ঘরটা ভেঙে নিজের ওয়াক ইন ক্লজেট বানানোর কথা লিখেছিল। পড়তে পড়তে ওনার ভ্রু কুঁচকে গেল। একজন পুলিশ অফিসার হিসেবে তিনি অনেক অপরাধ রেখে থাকবেন, কিন্তু একজন বৃদ্ধা মায়ের প্রতি এত ঘৃণা আর ষড়যন্ত্র হয়তো ওনাকেও ভিতর পর্যন্ত বিঁধল।
তিনি ডায়েরিটা বন্ধ করলেন আর ওটা জোরে টেবিলের ওপর আছাড় মারলেন। ছি, ওনার মুখ দিয়ে বেরোল। পড়াশোনা জানা লোক হয়ে এমন চিন্তা রাখে? স্টোর রুম? তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি নিজের টুপিটা আবার পরলেন। এখন ওনার চোখে সেই সম্মান ছিল যা একজন ছেলের চোখে তার মায়ের জন্য থাকা উচিত। ম্যাডাম, আপনাকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আইন আপনার সাথে আছে, আর আমি নিজে সুনিশ্চিত করব যে এই লোকগুলো আপনাকে আর বিরক্ত না করে। আমরা বাইরের দিকে গেলাম। যেমনই আমি দরজা খুললাম, বাইরের দৃশ্য দেখার মতো ছিল। কাব্য তখনও গেটের কাছে দাঁড়িয়েছিল, তবে এখন সে আর চিৎকার করছিল না। সে নিজের ঘড়ি দেখছিল আর বারবার ঘাম মুছছিল। রোহন গাড়ির বনেটে হেলান দিয়েছিল, মাথা নিচু করে। ভিড় আরও একটু বেড়ে গিয়েছিল। আমরা বাইরে আসতেই সবার নজর আমাদের দিকে গেল। শর্মাজির স্ত্রীও এসে গিয়েছিলেন। দুধওয়ালা সাইকেল থামিয়ে দেখছিল। যখন আমরা বাইরে বেরোলাম তখন সবার নজর ইন্সপেক্টর সাবান্তের ওপর টিকে গেল। কাব্য ভেবেছিল যে এবার ইন্সপেক্টর আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাবেন। সে এক পা এগিয়ে এলো। ওর মুখে একটা বিজয়ের হাসি আসতেই যাচ্ছিল। দেখেছেন? কাব্য ভীরকে সম্বোধন করে বলল, পুলিশ এসে গেছে, এবার বিচার হবে। নিয়ে যান এই মহিলাকে, ইনি আমাদের। চুপ। ইন্সপেক্টর সাবন্তের কণ্ঠস্বর কোনো চাবুকের মতো বাতাসে প্রতিধ্বনিত হল। কাব্যর কথা ওর গলাতেই আটকে গেল। ইন্সপেক্টর সিঁড়ি দিয়ে নিচে নামলেন এবং সরাসরি রোহন আর কাব্যর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি ওদের চেয়ে উচ্চতায় লম্বা ছিলেন এবং উর্দির শক্তি তাকে আরও বড় করে তুলেছিলেন। লজ্জা করে না তোমাদের? ইন্সপেক্টর মারাঠি ভাষায় বললেন। ওনার গলায় এতটা ভারী ভাব ছিল যে রোহন শিউরে উঠল। নিজেরই মা, যিনি তোমাকে এই ঘর দিয়েছেন, তাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছ? আর ভিতরে কি চলছে? ওনার জাল সই করে টাকা উড়াচ্ছ আর ওনাকে স্টোর রুমে বন্ধ করার স্বপ্ন দেখছ? ভিড়ের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল। এবার কানাকানি শুরু হয়ে গিয়েছিল। আর এই টাকা চড়িয়েছে শুনলে তোমরা? স্টোর রুমে বন্ধ করতে চেয়েছিল? রাম রাম, কলিযুগ এসে গেছে। রোহনের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলতে চাইছিল। স্যার, ওটা তো স্রেফ কি? ইন্সপেক্টর তাকে ধমকি উঠলেন। আমার কাছে ভিতরে সব প্রমাণ আছে। তোমার মা এখনও পর্যন্ত এফআইআর দায়ের করাননি স্রেফ এই কারণে যে তুমি ওনার ছেলে। যদি অন্য কেউ হতো তবে এখনই তোমাদের দুজনকে হাতকড়া পরিয়ে জিপে ভরে দিতাম। ফ্রড, জালিয়াতি আর সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় নির্যাতন, কম করে 5 বছরের জেল হতো। কাব্যর মুখ শুকিয়ে গেল। জেল শব্দটা শুনতেই ওর সমস্ত অহংকার, সমস্ত দেমাগ গায়েব হয়ে গেল। সে কাঁপতে লাগল। স্যার, আমরা তো স্রেফ নিজেদের হক চাচ্ছিলাম। সে বিড়বিড় করল। হক? ইন্সপেক্টর হাসলেন, আর সেই হাসিটা খুব ভয়ানক ছিল। হক অর্জন করতে হয়, ছিনিয়ে নেওয়া যায় না। এই ঘর শ্রীমতী সুনিতা দেশপাণ্ডের। তিনি আমাকে নথিপত্র দেখিয়েছেন। তোমরা এখানে স্রেফ ওনার ইচ্ছায় থাকছিলে, আর এখন ওনার ইচ্ছা যে তোমরা এখানে থাকবে না। ইন্সপেক্টর নিজের ঘড়ি দেখলেন। আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট। নিজের এই আবর্জনা, তিনি সুটকেসের দিকে ইশারা করলেন, তোলো, নিজের গাড়িতে ভরো আর এখান থেকে বিদায় হও। যদি 5 মিনিট পর তোমাকে আমি এই গেটের আশেপাশেও দেখি, তবে আমি তোমাকে শান্তিভঙ্গ আর অনাধিকার প্রবেশের অভিযোগে ভিতরে পুরে দেব। আর হ্যাঁ, যদি ভবিষ্যতে কখনো তুমি ম্যাডামকে বিরক্ত করার চেষ্টা করো, ফোনে বা এখানে এসে, তবে আমি পুরনো কেসটাও খুলে দেব। বুঝেছ? রোহন মাথা নাড়ল। সে প্রায় কেঁদে ফেলেছিল। কাব্য তখনও নিজের জায়গায় জমে দাঁড়িয়েছিল। ও বিশ্বাস করতে পারছিল না যে ওর পরিকল্পনা উল্টো দিকে ঘুরে গেছে। শুনতে পাওনি? ইন্সপেক্টর এক পা এগিয়ে এলেন। যাও। রোহন দ্রুত লপকে গেল। সে নিজের সুটকেস তুলল। সে এতটা ঘাবড়ে গিয়েছিল যে সুটকেস ওর হাত থেকে ফসকে গেল। সে ওটা আবার তুলল আর গাড়ির ডিকি বা বুট খুলল। কাব্য দাঁড়িয়ে রইল। সে আমার দিকে তাকাচ্ছিল। আমি বারান্দায় খুঁটির কাছে দাঁড়িয়েছিলাম। আমার চোখে কোনো জয়ের ভাব ছিল না, ছিল শুধু একটা শান্ত নিশ্চয়তা। আমি সেই মেয়েটিকে দেখলাম যাকে আমি মেয়ে মেনে ঘরে এনেছিলাম। আজ ওকে একজন অপরিচিতের চেয়েও অধম মনে হচ্ছিল। যাও কাব্য, আমি নিচু স্বরে বললাম, কিন্তু নিস্তব্ধতায় সেটা পরিষ্কার শোনা গেল। তোমার গাড়ির অ্যাক্সিলারেটর অপেক্ষা করছে। হয়তো সেটা তোমাকে সেই হাই ক্লাস জীবন পর্যন্ত নিয়ে যাবে যার সন্ধানে তুমি আছো। এখানে তো স্রেফ আমরা মধ্যবিত্ত মানুষজন থাকি। কাব্য পা দাপালো। সে নিজের লাল সুটকেসটা তুলল। ওটা টেনে টেনে গাড়ি পর্যন্ত নিয়ে গেল আর ডিকিতে আছাড় মারল। সে গাড়ির দরজা এত জোরে বন্ধ করল যে পুরো গাড়িটা কেঁপে উঠল। রোহন ড্রাইভিং সিটে বসল। সে ইঞ্জিন স্টার্ট করল। সে একবার জানলা দিয়ে বাইরে আমার দিকে তাকালো। ওর চোখে কী ছিল? অনুশোচনা, ভয় নাকি স্রেফ হার? আমি জানি না। আর সত্যি বলতে এখন আমার আর কিছু যায় আসে না। ইন্সপেক্টর সাবন্ত গেট থেকে সরে গিয়ে ওদের রাস্তা দিলেন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল। ভিড় রাস্তা ছেড়ে দিল। গাড়িটা যেমনই আমাদের গলি থেকে ঘুরে আড়াল হলো, একটা অদ্ভুত বোঝা আমার বুক থেকে নেমে গেল। প্রতিবেশীরা আমাকে দেখল। কেউ কিছু বলল না।
ওদের চোখে এখন দয়া ছিল না, বরং একটা নতুন সম্মান ছিল। শর্মাজি মাথা নেড়ে অভিবাদন জানালেন। মিসেস যোশী হাত জোর করলেন। তারা একজন বেচারি অবলাকে নয়, বরং একজন দুর্গাকে দেখেছিলেন, যিনি নিজের ঘরের রক্ষা করেছিলেন। ইন্সপেক্টর সাবন্ত আমার কাছে ফিরে এলেন। ম্যাডাম, তিনি বললেন, ওরা চলে গেছে। আমি বিট কনস্টেবলকে বলে দিয়েছি সে রাতে 1-2 রাউন্ড দিয়ে যাবে। আপনি দরজা ভালো করে বন্ধ করে ঘুমোবেন। ধন্যবাদ ইন্সপেক্টর সাহেব। আমি হাত জোর করলাম। আপনি আজ শুধু আমার ঘর বাঁচাননি, আমার বিশ্বাস বাঁচিয়েছেন। এটা আমার কাজ ছিল, তাই দিদি। তিনি হেসে বললেন, স্রেফ একটা কথা মনে রাখবেন, এখন থেকে কখনো কোনো কাগজে না পড়ে সই করবেন না, তা সে নিজের ছেলেই হোক না কেন। তিনি চলে গেলেন। জিপ চলে গেল। ভিড় পাতলা হয়ে গেল। আমি একা রয়ে গেলাম। আমি আমার চৌকাটকে দেখলাম। ওটা এখন খালি ছিল। কোনো স্যুটকেস নেই, কোনো ঝগড়া নেই। আমি ভিতরে গিয়ে প্রধান দরজা বন্ধ করলাম। লোহার ভারী খিল লাগালাম। তালার চাবি ঘোরালাম। ক্লিক। তারপর দ্বিতীয় লক, ক্লিক, আর শেষে সুরক্ষা চেন। ঘর পুরোপুরি বন্ধ ছিল, পুরোপুরি সুরক্ষিত। আমি ঘুরে আমার খালি হলের দিকে ফিরলাম। সন্ধ্যার অন্ধকার এখন গভীর হয়ে গিয়েছিল, কিন্তু আমার ভয় লাগল না। আমি সুইচবোর্ডের দিকে হাত বাড়ালাম আর ঝুমুরটা জ্বালালাম। হলুদ আলোয় ঘরটা স্নান করে উঠল। আমার সোফা, আমার বইপত্র, আমার দেওয়াল, সব কিছু ওখানেই ছিল। সব কিছু আমার ছিল। কিন্তু জয়ের স্বাদ কিছুটা তিতকুটে হয়। আমি অনুভব করলাম যে আমার গাল ভিজেছিল। অজান্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। এই জল সেই ছেলের জন্য ছিল যে আজ মরে গিয়েছিল। সেই ছোট বাচ্চাটা যে আমার কোলে খেলত, সে আজ সেই ধূসর গাড়িতে বসে চিরকালের জন্য চলে গিয়েছিল। তার জায়গা একটা লোভী অপরিচিত নিয়ে নিয়েছিল। আমি আঁচল দিয়ে মুখ মুছলাম। ব্যাস, আমি নিজেকে বললাম, এটাই শেষ অশ্রু, এরপর আর নয়। আমার তেষ্টা পেয়েছিল। আমি রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুললাম, ঠান্ডা জল বের করলাম, আর তখনই আমার নজর ডাইনিং টেবিলের ওপর পড়ল। সেখানে এখনও সকালের চায়ের কাপগুলো রাখা ছিল, যা ওরা খেয়েছিল কিন্তু ধোয়নি। আমি সেই কাপগুলো তুললাম, সিঙ্কে দিলাম, সাবান মাখালাম আর ঘষে ঘষে ধুইলাম, যেন আমি সেই কাপগুলো থেকে ওদের স্মৃতিকে, ওদের মিথ্যে স্পর্শকে ধুয়ে ফেলছিলাম। তারপর আমি নিজের চা বানালাম, আদা আর এলাচ দেওয়া, ঠিক যেমনটা আমার পছন্দ। আমি আমার ট্রে নিয়ে আবার হলে ফিরে এলাম। টিভির সামনে বসলাম, রিমোট তুললাম। নতুন স্মার্ট টিভি নয়, সেই পুরনো টিভি যেটার ওপর ওরা আমাকে খোটা দিয়েছিল। আমি অন বোতাম টিপলাম। স্ক্রিন জ্বলে উঠল। কেবল যদিও ছেঁড়া ছিল, কিন্তু আমার কাছে ডিভিডি প্লেয়ার ছিল। আমি আমার প্রিয় সিনেমা বাগবান লাছালাম। না, এটা বেশি আবেগপ্রবণ হয়ে যাবে। আমি ওটা সরিয়ে একটা শাস্ত্রীয় সঙ্গীতের সিডি লাগালাম। পণ্ডিত ভীমসেন যোশীর গলা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল, জো ভাজে হারি কো সাদা। আমি সোফায় পিছনের দিকে হেলে বসলাম। আমি চায়ের একটা চুমুক দিলাম। গরম চা গলা দিয়ে নিচে নামতেই আমাকে আরাম দিচ্ছিল। আমি আমার নতুন চাবির গোছাটা টেবিলের ওপর রাখলাম। ওগুলোর চমক আমাকে বলছিল যে এখন এই ঘর, এই জীবন আর এই ভবিষ্যৎ সব কিছু আমার নিয়ন্ত্রণে। কিন্তু এটা এখনও শেষ ছিল না। আমি জানতাম যে রোহন এত সহজে হার মানবে না। টাকার অভাব মানুষকে হতাশ বানিয়ে দেয়, আর কাব্য, সে প্রতিশোধ নেবার চেষ্টা নিশ্চয়ই করবে। আমাকে তৈরি থাকতে হবে। আমাকে আমার দুর্গ আরও মজবুত করতে হবে। আর সবথেকে বড় কথা, আমাকে আমার জীবন আবার শুরু করতে হবে, শুধু একজন মালকিন হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে, সমাজে যার একটা অস্তিত্ব আছে। সুনিতা আজ নিজের ঘর থেকে আবর্জনা তো বের করে দিল, কিন্তু সে কি নিজের মনের ক্ষত ভরাট করতে পারবে? আর রোহন কি নিজের ভুল শোধরানোর চেষ্টা করবে, নাকি কোনো নতুন চাল চালবে? গল্পের পরের অংশে দেখুন এক নতুন শুরু। কখনো কখনো জীবনে এক নতুন অধ্যায় লেখার জন্য পাতা উল্টানো যথেষ্ট হয় না, পুরনো বইটাকে পোড়াতে হয়। সেদিন তালাওয়ালা নিজের ড্রিল মেশিন দিয়ে সির্ফ আমার দরজার লক বদলায়নি, সে আমার তকদিরও বদলে দিয়েছিল। আজ সেই ঘটনার 3 মাস অতিক্রান্ত হয়েছে। আজ আমার ঘরের হাওয়ায় সেই দমবন্ধ ভাবটা নেই যা গত 2 বছর ধরে ছিল। সেই উত্তেজনা, সেই ভয় যে কখন কে চিৎকার করবে, কখন কে আমার অপমান করবে, সব গায়েব হয়ে গেছে। আজ আমার ড্রয়িং রুমে চন্দনের ধূপকাঠির সুগন্ধ আছে, কাব্যর সস্তা পারফিউমের দুর্গন্ধ নয়। জানলায় নতুন পর্দা উঠছে, সাদা আর নীল শান্ত রঙের। আমি সেই চটকদার লাল পর্দাগুলো সরিয়ে দিয়েছি, যা কাব্য নিজের মডার্ন আর্টের নামে লাগিয়েছিল। টিভি চলছে আমার নতুন 28 ইঞ্চির স্ক্রিনে, যেটা আমি নিজের পেনশনের টাকা দিয়ে কিনেছি। ভলিউম কম আছে, কারণ এখন আমাকে চড়া আওয়াজে নিজের উপস্থিতি জানান দেওয়ার প্রয়োজন নেই। এখন এই ঘরে আমার নিস্তব্ধতাও প্রতিধ্বনিত হয়। আমার সবথেকে বড় জয় ছিল সেই ঘরটার ফিরে পাওয়া, যেটাকে ওরা নিজেদের ডেরা বানিয়েছিল। আপনাদের মনে আছে সেই ঘরটা যেখানে পিৎজার বাক্স আর ক্রেডিট কার্ডের বিল পাওয়া গিয়েছিল?
ওটা পরিষ্কার করতে আমার পুরো 1 সপ্তাহ সময় লাগল। আমি বালতি ভরে ভরে আবর্জনা বাইরে ফেললাম। ওদের ফ্যাশন ম্যাগাজিন, ওদের বিজনেস প্ল্যান দেওয়া ডায়েরি, ওদের এনার্জি ড্রিঙ্কের ক্যান সব পুরনো কাগজের দোকানদারকে দিয়ে দিলাম। দেওয়ালগুলো ঘষে ঘষে পরিষ্কার করা হলো, আর তারপর আমি আমার পুরনো বন্ধুকে বাইরে বের করলাম, আমার অলিভেটি টাইপরাইটার। ওটা আলমারির ওপর ধুলো খাচ্ছিল। আমি ওটা পরিষ্কার করলাম, তাতে নতুন রিবন লাগালাম। যখন আমি প্রথমবার ওর কি টিপলাম, খট, সেই শব্দটা আমার কাছে কোনো সঙ্গীতের চেয়ে কম ছিল না। আমি আমার বইপত্র আবার সাজালাম। শেক্সপিয়ার, মুন্সী প্রেমচাঁদ, পিএল দেশপাণ্ডে, ওরা সবাই নিজেদের জায়গায় ফিরে এলো, যেন বনবাস কাটিয়ে ফিরেছে। কিন্তু ঘরের পরিষ্কারের চেয়ে বেশি জরুরি ছিল আইনি সাফাই। উকিল মেহতা সাহেব নিজের কথা রেখেছিলেন। তিনি রোহন আর কাব্যর কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম প্রমাণিত হননি। যখন আমরা পুলিশ থানায় জালিয়াতির প্রমাণ পেশ করেছিলাম, তখন কাব্য সমস্ত অহংকার বেলুনের মতো চুপসে গিয়েছিল। ওর মনে হয়েছিল যে ও কান্নাকাটি করে বেঁচে যাবে, কিন্তু ব্যাংকের নথিপত্র মিথ্যে বলে না। জেলে যাওয়ার ভয়ে ওরা ভেঙে পড়ল। শেষ পর্যন্ত একটা সমঝোতা হলো। মেহতা সাহেব 100 টাকার স্ট্যাম্প পেপারে এমন একটা এগ্রিমেন্ট বানালেন যা রোহনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে গেল। তাতে পরিষ্কার লেখা ছিল যে রোহনকে সেই 85,000 টাকা যা সে আমার কার্ড থেকে চুরিয়েছিল তা সুদসহ ফেরত দিতে হবে, আর যতক্ষণ সে পুরো টাকা শোধ করছে না সেই বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারবে না। কোনো ইমোশনাল ড্রামা নেই, কোনো মা আমি তোমার ছেলে নয়, না, স্রেফ আইন, স্রেফ তথ্য। আর যেমনটা আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, যখন টাকা শেষ হলো তখন ভালোবাসাও জানলা দিয়ে বাইরে লাফ দিল। কাব্যর সত্য ভালোবাসা স্রেফ আমার ঘরের দেওয়াল আর আমার ব্যাংক ব্যালেন্স পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এই খবর আমাকে নিজে রোহন দিল। পরশু সে এসেছিল, ঘরের ভিতরে নয়, গেটে। আমি ওকে ভিতরে আসার অনুমতি দিইনি, নিয়ম তো নিয়মই হয়। ওকে খুব বদলে যাওয়া মনে হচ্ছিল। ও ওজনে কমে গিয়েছিল, ওর শার্ট কুচকানো ছিল আর চোখের নিচে গভীর কালো দাগ ছিল। ও সেই রোহন মনে হচ্ছিল না যে এসি রুমে বসে বড় বড় কথা বলতো। ওকে একজন হেরে যাওয়া জোয়ারির মতো মনে হচ্ছিল। মা, সে গেটের গড়াতগুলো ধরে বলল। ওর গলা ভাঙা ছিল। এটা প্রথম চেক। সে নিজের পকেট থেকে একটা খাম বের করল। 5,000 টাকা, বাকিটা আমি কিস্তিতে দেব। আমি চেকটা নিলাম। আমি ওর দিকে তাকালাম না। আমি স্রেফ টাকার অঙ্কটা যাচাই করলাম। সইটা ওরই ছিল, কিন্তু এবার কাপা হাতে করা হয়েছিল। দেরিতে হলেও ঠিক পথে এসেছ, আমি বললাম। আশা করি এই টাকা তোমার নিজের পরিশ্রমের। আমি এখন ডেলিভারির কাজ করছি, সে স্বীকার করল। দিনে অফিস, সন্ধ্যায় ফুড ডেলিভারি। আমাকে ঋণ শোধ করতে হবে। একজন মায়ের মন গলে যেতে পারত। আমার ছেলে যে নিজেকে নবাব মনে করত, আজ ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। কিন্তু তারপর আমার মনে পড়ল সে আমার সাথে কি করেছিল। সে আমাকে স্টোর রুমের যোগ্য মনে করেছিল। না, এখন ওকে আরও তপস্যা করতে হবে। এটা ভালো রোহন, আমি কঠোরভাবে বললাম। পরিশ্রমের রুটি জলদি হজম হয়। সে কিছুক্ষণ চুপ রইল। তারপর সে সেই বোমাটা ফাটাল যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। কাব্য চলে গেছে মা। আমি ভ্রু কোচকালাম না। আমার আশ্চর্য লাগল না। কবে? 2 সপ্তাহ আগে, যখন সে জানতে পারল যে এখন আমি তোমার প্রপার্টি থেকে 1 পয়সাও নিতে পারব না, আর উল্টো আমাকেই তোমাকে টাকা দিতে হবে। সে বলল যে আমি একজন লুজার, অকেজো। সে বলল যে সে গরিবিতে বাঁচতে পারবে না। সে নিজের বাপের বাড়ি চলে গেছে, ডিভোর্সের কাগজ পাঠাচ্ছে। রোহনের চোখে জল ছিল। সে হয়তো আশা করছিল যে আমি বলবো, ও বেচারা, আয় বাবা, ঘরে ফিরে আয়। কিন্তু আমি সেই ভুল দ্বিতীয়বার করলাম না। আমি ওকে একটা তিতকুটে বড়ি দিলাম, যা ওর স্বাস্থ্যের জন্য জরুরি ছিল। সে তোমাকে ছাড়েনি রোহন, আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম। সে সেই এটিএম মেশিনটাকে ছেড়েছে, যা এখন আর ক্যাশ দিচ্ছে না। আমি তোমাকে সতর্ক করেছিলাম, মনে আছে? আমি বলেছিলাম যে যারা সুযোগ সুবিধার সাথে প্রেম করে তারা মানুষকে ভালোবাসতে পারে না। তুমি একটা ছায়ার জন্য নিজের মাকে, নিজের আশ্রয়কে প্রত্যাখ্যান করেছিলে। রোহন মাথা নিচু করে নিল। আমি জানি মা, আমি ভুল ছিলাম, আমি খুব ভুল ছিলাম। কখনো কি ক্ষমা পাব? ক্ষমা? আমি আকাশের দিকে তাকালাম। ক্ষমা কর্মের দ্বারা পাওয়া যায় রোহন, শব্দের দ্বারা নয়। এখনও তো তুমি স্রেফ প্রথম চেকটা দিলে, এখনও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি। যখন তুমি পুরোপুরি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আর যখন তুমি এটা বুঝে যাবে যে সম্মান টাকার চেয়ে বড় হয়, তখন হয়তো আমরা এই ব্যাপারে কথা বলবো। এখন যাও, আর পরের চেকটা সময় মতো পাঠিও। সে ঘুরল আর নিজের পুরনো বাইকের দিকে চলে গেল।
গাড়িটা হয়তো বিক্রি হয়ে গিয়েছিল অথবা ব্যাংক বাজেয়াপ্ত করেছিল। আমি ওকে চলে যেতে দেখলাম। আমার দুঃখ হলো ঠিকই, কিন্তু একটা সন্তুষ্টিও ছিল। আমার ছেলে হোঁচট খাচ্ছিল, কিন্তু অন্তত এখন সে নিজের লড়াই নিজে লড়ছিল। সে এখন আর কারোর ইশারায় নাচা কোনো কাঠপুতলি ছিল না। আমি গেট বন্ধ করলাম, ভিতরে এলাম। আমার এখন কান্না পেল না। আমার অশ্রু শুকিয়ে গিয়েছিল, আর সেগুলোর জায়গায় একটা নতুন শক্তি নিয়ে নিয়েছিল। কিন্তু আমার জয় স্রেফ নিজের ঘর ফিরে পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ রইল না। আমি ভাবলাম, আমি কি একমাত্র এমন মহিলা যাকে তার নিজের লোক ঠকিয়েছে? না, আমাদের সমাজে এমন হাজারো সুনিতা আছেন যারা চুপচাপ নিজেদের ঘরে বসে কাঁদেন, যারা ভয় পান যে লোকে কি বলবে। আমি ঠিক করলাম যে আমার এই সংগ্রাম স্রেফ আমার থাকবে না। আমি আমার ঘরকে, যেটাকে ওরা একটা আস্থাকর মনে করত, একটা দুর্গে বদলে দিলাম। আমি আমার গেটে একটা ছোট বোর্ড লাগালাম, হাতে রং করা, সখী সাধায় এবং সংবাদ কেন্দ্র। শুরুটা ছোট ছিল। আমি মিসেস যোশীকে, সেই প্রতিবেশী যিনি সেদিন সব দেখেছিলেন, চায়ে নিমন্ত্রণ করলাম। তারপর শর্মাজির স্ত্রী এলেন। ধীরে ধীরে আমাদের মহল্লার সেই মহিলারা আসতে লাগলেন যাদের বাচ্চারা বিদেশে চলে গেছে অথবা যারা নিজেদের বাড়িতেই একা বোধ করেন। আজ আমার সেই নতুন অফিসে, যেখানে আগে কাব্যর লিপস্টিক আর স্যান্ডেল ছড়ানো থাকত, এখন বইপত্র আছে। আমরা প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার দেখা করি। আমরা পড়ি, আমরা আইনের বই পড়ি। আমি ওদের বুঝিয়ে বলি যে সিইও সিটিজেন অ্যাক্ট কী। আমি ওদের বলি যে উইল কিভাবে লিখতে হয়। আমি ওদের শেখাই যে নেট ব্যাংকিং কিভাবে ব্যবহার করতে হয়, যাতে কোনো ছেলে বা নাতি ওদের বোকা বানাতে না পারে। কালকেরই কথা, আমাদের গ্রুপে একজন নতুন মহিলা এসেছিলেন, শীলা। তিনি খুব ভয় পেয়েছিলেন। ওনার জামাই ওনাকে প্রপার্টি বিক্রি করার জন্য বাধ্য করছিল। তিনি কাঁদছিলেন। আমি ওনাকে কাঁদতে দিলাম। তারপর আমি আমার লাঠিটা তুলে বললাম, চোখের জল মুছে ফেলো শীলা। চোখের জল কোনো উকিলের কাজে লাগে না, প্রমাণ কাজে লাগে। এসো, আমরা তোমাকে বলছি নিজের লড়াই কিভাবে লড়তে হবে। সেই মুহূর্তে আমার মনে হলো যে আমার জীবন সফল হয়ে গেছে। রোহন আর কাব্য আমাকে অকেজো আর বুড়ি মনে করত। ওরা জানত না যে একজন পুরনো লাইব্রেরিয়ানের কাছে কতটা জ্ঞান থাকে। আজ আমার ঘর স্রেফ ইট পাথরের বাড়ি নয়, এটা একটা স্কুল, এটা একটা আদালত, আর এটা একটা মন্দির যেখানে স্বাভিমানের পুজো হয়। এখন সন্ধ্যা নামছে, সূর্য অস্ত যাচ্ছে, আর তার কমলা আলো আমার বইয়ের আলমারিগুলোর ওপর পড়ছে। ঘর শান্ত, কিন্তু এই নিস্তব্ধতা শূন্যতার নয়, বরং পূর্ণতার। আমার কাউকে প্রয়োজন নেই যে আমাকে এক গ্লাস জল দেবে, আমি নিজে নিতে পারি। আমার কাউকে প্রয়োজন নেই যে আমার টিভি চালিয়ে দেবে, আমার কাছে রিমোট আছে। আর সবথেকে বড় কথা, আমার কারোর মিথ্যে প্রশংসা বা হাততালির প্রয়োজন নেই। আমার নিজের বিবেক আমার সাথে আছে। আমি আমার চায়ের কাপটা তুলে বারান্দায় চলে এলাম। রাস্তায় বাচ্চারা খেলছে, কিছু মানুষ অফিস থেকে ফিরছে, জীবন চলছে। আর আমি এখন কিনারায় বসে থাকা দর্শক নই। আপনারা কি জানতে চান যে সুনিতা শেষে সমাজকে কি বার্তা দিলেন, আর রোহন কি কখনো পুরোপুরি শুধরাতে পারল? দেখুন এই গল্পের শেষ আর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আজ যখন আমি আমার বারান্দায় বসে অস্তভামী সূর্যকে দেখি, তখন আমার একটা পুরনো প্রবাদ মনে পড়ে, বার্ধক্য হল শৈশবের পুনর্জন্ম। লোকে বলে যে বয়স্ক আর শিশুরা একরকম হয়, জেদি, দুর্বল আর অন্যদের ওপর নির্ভরশীল। কিন্তু আমি সুনিতা দেশপাণ্ডে আজ আপনাদের বলছি যে এটা মিথ্যে। বার্ধক্য দুর্বলতা নয়, বার্ধক্য হল অভিজ্ঞতা। এটা সেই সময় যখন আপনার কাছে জীবনের সবথেকে বড় সম্পদ থাকে, বুদ্ধি। কিন্তু বিড়ম্বনা এই যে আমরা প্রায়ই নিজেদের এই বুদ্ধিকে ভালোবাসার নামে বন্ধক রেখে দিই। আমি যা ভোগ করলাম তা স্রেফ একটা বাড়ির গল্প নয়, এটা আজকের সমাজের তিতকুটে সত্যি। আমি আমার জীবনের সবথেকে বড় ভুল তখন করিনি যখন আমি রোহনকে আদর যত্ন দিয়ে বড় করেছিলাম। আমার ভুল তখন হয়েছিল যখন আমি আমার আর্থিক স্বাধীনতার চাবি ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এখন আমি বুড়ি হচ্ছি, ছেলেই তো সব সামলাবে। আর এখান থেকেই আমার পতনের শুরু হয়েছিল। তাই আজ আমি আপনাদের সবার সাথে, চাই আপনি বাবা মা হন বা সন্তান, কিছু খুব জরুরি কথা ভাগ করে নিতে চাই। এটাকে একজন লাইব্রেরিয়ানের শেষ পরামর্শ হিসেবে নেবেন, যিনি জীবনের বইটাকে খুব খুঁটিয়ে পড়েছেন। প্রথম এবং সবথেকে বড় শিক্ষা, নিজের সম্পত্তিকে নিজের ঢাল বানান, নিজের দুর্বলতা নয়। যতক্ষণ আপনি জীবিত আছেন, নিজের ঘর, নিজের জমি আর নিজের ব্যাংক ব্যালেন্স নিজেরই নামে রাখুন। আমি উকিলদের চক্কর কাটতে কাটতে দেখেছি যে 90% মামলা এমন হয় যেখানে বাবা মা আবেগপ্রবণ হয়ে নিজের সম্পত্তি বাচ্চাদের নামে করে দিয়েছেন।
আর তারপর সেই বাচ্চারাই ওদের ঘর থেকে বের করে দিয়েছে। ভালোবাসা নিজের জায়গায়, কিন্তু সুরক্ষা নিজের জায়গায়। মনে রাখবেন, রাজা ততক্ষণই রাজা যতক্ষণ সিংহাসন ওনার কাছে আছে। নিজের গদি কখনো ছাড়বেন না। দ্বিতীয় শিক্ষা, ইমোশনাল ব্ল্যাকমেলকে চিনুন। মা, তুমি আমাকে বিশ্বাস করো না? অথবা বাবা, আপনি তো পুরনো আমলের। এই বাক্যগুলো হলো অস্ত্র। এগুলোর ব্যবহার আপনাকে দোষী, গিল্টি অনুভব করানোর জন্য করা হয়। রোহনও এটাই করেছিল। সে আমাকে এটা অনুভব করিয়েছিল যে আমি টেকনোলজি বুঝি না, তাই আমাকে ওকে নিজের পাসওয়ার্ড দিয়ে দেওয়া উচিত। কিন্তু মনে রাখবেন, টেকনোলজি শেখা কঠিন নয়, ধোঁকা খাওয়া বেশি কঠিন। যদি আপনার ছেলে বা মেয়ে আপনার কাছে ওটিপি চায় আর বলে না যে কেন, তবে না বলতে শিখুন। না বলা স্বার্থপরতা নয়, ওটা আত্মরক্ষা। তৃতীয় শিক্ষা, নিজের কাগজ, নিজের শক্তি। নিজের বাড়ির রেজিস্ট্রি, নিজের উইল, নিজের এফডি বা ফিক্সড ডিপোজিটের কাগজ, এই সব কিছুর মূল প্রতিলিপি, অরিজিনাল কপিজ সবসময় নিজের কাছে কোনো লকারে রাখুন। আর সবথেকে জরুরি কথা, কখনো কোনো অবস্থাতেই না পড়ে কোনো সাদা কাগজে বা কোনো নথিপত্রে সই করবেন না, তাতে আপনার নিজের রক্তই হোক না কেন। আমি রোহনের আনা কাগজে সই করতে মানা করে দিয়েছিলাম, আর সেটাই আমাকে বাঁচিয়েছে। যদি আমি সেদিন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতাম, তবে আজ আমি রাস্তায় থাকতাম, আর ওরা এই ঘরে বিলাসিতা করত। চতুর্থ শিক্ষা, একা থাকবেন না। বার্ধক্যের সবথেকে বড় শত্রু হল একাকিত্ব। যখন আমরা একা হই, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। আমরা ভাবি যে পরিবারই সবকিছু, কিন্তু এমনটা নয়। নিজের বন্ধু বানান, নিজের প্রতিবেশীদের সাথে কথা বলুন, সখীর মতো কোনো গোষ্ঠী তৈরি করুন। যখন সমাজ আপনার পাশে দাঁড়িয়ে থাকে, তখন ঘরের ভিতরের অত্যাচারীও ভয় পায়। কাব্য সবথেকে বেশি ভয় পুলিশকে নয়, বরং প্রতিবেশী আর সমাজকে পেয়েছিল। আমার শক্তি ছিল আমার কমিউনিটি। এখন রাত হয়ে গেছে, বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ঠিক তেমনই বৃষ্টি যেমনটা সেদিন হচ্ছিল যখন কাব্য আমার কেবল ছিঁড়েছিল। কিন্তু আজ পরিবেশ আলাদা। আজ আমার শীত লাগছে না। আমি আমার শাল জড়িয়ে রেখেছি, আমার হাতে গরম কোকোর কাপ আছে, আর আমার সামনে আমার টিভি চলছে। স্ক্রিনে কোনো শোরগোল নেই, কোনো ড্রামা নেই। আমি ডিসকভারি চ্যানেল লাগিয়ে রেখেছি। একটা সিংহ নিজের এলাকার রক্ষা করছে। তাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে। জঙ্গলেরও এই নিয়ম, আর শহরেরও। নিজের এলাকা ছাড়লে শিকার হয়ে যাবে। আমার নজর সেই নতুন কালো কেবেলটার উপর পড়ে, যা দেওয়ালের সাথে সুন্দরভাবে যুক্ত হয়ে আছে। ওটা এখন শুধু একটা তার নয় যে আমাকে বাইরের পৃথিবীর সাথে যুক্ত করে। ওটা আমার মেরুদণ্ডের প্রতীক। ওটা আমাকে মনে করিয়ে দিল যে কানেকশন কাটা সহজ, কিন্তু ওটাকে আবার জোড়া আর মজবুত বানানো আমাদের হাতে। রোহনের মেসেজ এসেছে, সরি মা, আজ ডেলিভারি লেট হয়ে গেল, পরের চেক কাল পাঠাবো। আমি কোনো জবাব দিইনি, সির্ফ মেসেজটা পড়লাম আর ফোন সাইডে রেখে দিলাম। ওকে নিজের লড়াই লড়তে দাও, ওকে পুরুষ হতে দাও। হয়তো একদিন যখন সে সত্যিই বুঝে যাবে যে মা মানে এটিএম নয়, তখন আমি তাকে চায়ে ডাকব। ততক্ষণ এই দরজা বন্ধ আছে, আর এই তালা আমার স্বাধীনতার রক্ষক। আমি রিমোট তুললাম, একটা বোতাম টিপলাম, চ্যানেল বদলে গেল। এখন আমার পছন্দের গান চলছে, একলা চলরে। যদি কেউ তোর ডাক শুনে না আসে, তবে একলা চলরে। আমার গল্প এখানে শেষ হলো, কিন্তু আপনাদের হয়তো এখন শুরু হতে চলেছে। নিজের বাড়ির দেওয়ালগুলোর দিকে তাকান, নিজের বাচ্চাদের চোখের দিকে তাকান, আর নিজেকে জিজ্ঞেস করুন, আপনার হাতে কি আপনার জীবনের রিমোট আছে, নাকি আপনি ওটা অন্য কাউকে সঁপে দিয়েছেন? যদি সঁপে দিয়ে থাকেন, তবে আজই ওটা ফেরত নিন, এর আগে যে কেউ আপনার কেবল কেটে দেয়। ধন্যবাদ।